শুরুতেই স্লো কানেকশন দেখাচ্ছে। আমার গলা শোনা যাচ্ছে? সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমার গলা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একটু হ্যাঁ লেখো, তাহলে আমি বুঝতে পারবো। পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছেন এসে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুচরিতা, সর্বাণী সেনগুপ্ত, একটু বল না রে, আমার গলা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি এটাকে আচ্ছা আমি একটু হ্যাঁ 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 ঠিক আছে, আমি নিজেই শুনতে পাচ্ছি। তাহলে সব কিছু ঠিকঠাক আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুমিতা সেনগুপ্ত। আজকে কিছু শোনা কিছু ঘটনা, লোকের মুখে শোনা কিছু ঘটনা নিয়ে চলে এসেছি। আর কয়েকজন আসুন, তারপর আমি শুরু করছি। সোমা সেনগুপ্ত ইজ ওয়াচিং, ওয়েলকাম। উৎসব ভট্টাচার্য, ওয়েলকাম ভাই। সুদীপ্তা মুখোপাধ্যায়, ওয়েলকাম ওয়েলকাম। অনির্বাণ ব্যানার্জি, আপনাকে আপনার গ্রুপে ওয়েলকাম। শিবাঙ্গী পণ্ডিত, স্বাগতা গুপ্তা। আর কয়েকজন আসলেই আমি শুরু করে দেবো। আজকে অনেকগুলো ঘটনা নিয়ে বসেছি, যেগুলো কয়েকটা আমাদের পশ্চিমবঙ্গে যতটা না আছে তার চেয়ে বেশি বাইরের রাজ্যের থেকে কিছু ঘটনা এবার আমি পেয়েছি। সেগুলো সবই আমরা শুনব। হ্যাঁ, থ্যাংক ইউ। ইন্দ্রাণী মজুমদার, হাই। মুনু বাসু, ওয়েলকাম। আমি কি শুরু করে দেবো? ছানাপোনারা হ্যাঁ সব আমার সামনেই ঘুমিয়ে আছে, সবাই ঘুমোচ্ছে। শুধু ইয়েকে ঘরের বাইরে রাখা আছে, কারণ ও আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল। ও এসে এখন কোলে চড়বে আর কি, এরকম একটা দাবি নিয়ে অপেক্ষা করছিল মোটু। তো মোটুকে এখন একটু অন্য ঘরে রাখা হয়েছে, কারণ ও আসলে এই আমাকে ঘিরে ও ঘুরতেই থাকবে, এইটা ফেলে দেবে ওটা ফেলে দেবে, সে মানে অনেক অনেক অত্যাচার করে। আর বাকিরা সব আবার নাড়াচাড়া করছে, তারাও আসবে, একটু বাদেই আসবে। ঘুম অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, ঘুম ভাঙলেই তারাও আবার এসে মানে যৌথ আক্রমণ চালাবে আর কি, আমি তৈরি তার জন্যে। আচ্ছা, বলতে শুরু করে দিই, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, বলতে শুরু করে দিই। আজকাল তো খুব বেশি অনেকেই লেখেন দেখবো, তারপরে আসতে পারেন না নিশ্চয়ই। কিছু আমারও তো সব দিন লাইভে আমি আসতে পারছি না, ওই সময় কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে, অনেক লাইভ আমি মিস করছি। তারপরে আবার আমি পরে ওই রাত্রে শুনছি অথবা পরের দিন শুনছি, এরকম হচ্ছে। লাইভে আসতে পারলে একটা আলাদা একটা আনন্দ হয় আর কি। হ্যাঁ, মোটু একটু বেশি আহ্লাদি, মানে ও যখন ও পছন্দ করে না যে আমি অন্য বাচ্চাদেরকে একটু আদর করব বা কিছু, ও
ও একটু কেমন হয়ে যায় আর কি, মানে আমি ওর প্রপার্টি, ও একমাত্র ওই আমার মালিক আর কি। তো ও একদমই পছন্দ করে না যে আমি অন্য বেড়াল বা কাউকে নিয়ে আদর যত্ন করবো, সেটা ওর একদম পছন্দ হয় না। অথচ নিজে তো ভাই বোনদেরকে বেশ যথেষ্ট আদর করে, খুবই ভালোবাসে, একদম নিজে নিয়ে মায়ের মতো করে পুরো গার্ড দিয়ে ওর গায়ের মধ্যে সবাই শুয়ে থাকে, ও খুব এনজয় করে, ওর কোনো অসুবিধা নেই, ভালোই থাকে। হ্যালো, হ্যাঁ শুরু করে দিই। আচ্ছা, প্রথম যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে সে আমার বোনই পাঠিয়েছে এটা, তোর ঘটনাটা দিয়েই শুরু করছি। সেটা হচ্ছে উড়িষ্যার একটা জায়গা আছে সাজনগর বলে, ঠিক আছে। উড়িষ্যাতে একটা খুব অদ্ভুত ভালো লাগে আমার, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন পাহাড় আর সমুদ্রের মধ্যে বিশাল দূরত্ব, প্রচণ্ড দূরত্ব, বিরাট দূরত্ব, একটা একেবারে উত্তরে একটা একেবারে দক্ষিণে। উড়িষ্যায় কিন্তু তা না, উড়িষ্যার তো পাশ দিয়ে তো অনেকখানি সাগরের তীর আছে আর কি, একটা দিক তো পুরোটাই সাগর। তো আর সেটার সঙ্গে আবার বলতে গেলে সমান্তরাল ঠিক না হলেও খুব কাছেই কিন্তু পাহাড় আছে, এবং পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে খুব জঙ্গলে ঘেরা, খুব সবুজ পাহাড়, খুব ভাল লাগে, আমার খুব ভাল লেগেছে আর কি। আমার ইচ্ছা ছিল এই ছুটিতে যাওয়ার, সেটা হয়ে উঠলো না আর কি, আমার বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। হ্যাঁ, পূর্বঘাট আর কি পর্বতমালা ওখানে রয়েছে। তো যাই হোক, তো ওই রকম একটা জঙ্গল, আমরা একটা জঙ্গলে গেলাম, যে জঙ্গলে আমাদের সঙ্গে যিনি ড্রাইভার ছিলেন আর কি, যার টোটোতে ছিলাম না সেদিনকে, গাড়িতে ছিলাম, আমার খেয়াল নেই। যাই হোক, সেই যে মানে যিনি ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভার ভাই বললেন যে জঙ্গলটা আমরা ঢুকেছিলাম, এক্স্যাক্টলি জঙ্গলটার নামটা মনে করতে পারছিলাম, কারণ সেদিনকে অনেকগুলো জঙ্গলই আমরা গিয়েছিলাম। সেখানে উনি বললেন যে, এটা বোধহয় আমি আগেও বলেছি, যে মানুষ তো মানে কি বলবো আর, যেখানে একটু নিরিবিলি পায় সেখানে লোকে প্রকৃতি দর্শন যেমন করার লোক থাকে, খুন করার লোকও থাকে, মানে কি আর বলবো। সেখানে গিয়ে মানে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে সেই জায়গাতে ঢোকাটা, কিন্তু গাড়ি নিয়ে ঢোকাটা বন্ধ হয়ে গেছে, সরকার আইন করে বন্ধ করে দিয়েছে, মানে আমাদের অসুবিধা হলো। অথচ সেই জঙ্গলটার ভেতরে ঢুকতে পারলে, ওখানের জঙ্গলগুলোর যেটার আমি বৈশিষ্ট্য দেখেছি সেটা আমার খুব ভালো লেগেছে, যে জঙ্গল তো আছেই, পাহাড় আছে, জঙ্গল আছে, কিন্তু কয়েকটা পাহাড়ের মাঝখানে ড্যাম আছে, চারপাশে পাহাড় থেকে সেখানে এসে জল জমে, এবং সেই প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ, ঠিক আছে। তো সেই জায়গাগুলো কত সুন্দর, সেই জায়গায় মানুষ যায় যত অপকর্ম করতে। যাই হোক, তো সেরকম একটি জঙ্গল ঘেরা, এবং সেখানে প্রচুর লোক যায় কিন্তু, হ্যাঁ, ছুটির দিন সবসময় দেখা যায় কিছু না কিছু লোক সেখানে গেছে। তো একটা গ্রুপ গেছে আর কি, তারা ওখানকারই লোকাল, কিন্তু তারা ওরকম একটা টোটো ভাড়া করে যাবে এরকম স্থির করেছে। তো যখন টোটোওয়ালাটাকে বলেছে আর কি, ওরা যে টোটোওয়ালাটা, মানে সবারই তো চেনা পরিচিত কিছু থাকে, যে আমরা বেড়াতে গেলে এর সঙ্গে যাব, এরকম তো কিছু প্রেফারেন্স মানুষের থেকেই থাকে। তো সেই যে টোটোওয়ালাটা, ওদের যে টোটোওয়ালা, তাকে এরকমভাবে বলেছে যে ভাই তুমি কালকে এসো, আমরা এরকম যাব। তা সে সকালবেলা জানিয়েছে যে আমি যেতে পারছি না, আপনারা অন্য কিছু টোটো আপনারা জোগাড় করে নিন। তখন ওরা দেখলো যে একটা কাজ করি, ওই যে জায়গাটায় ওরা যাবে কাছাকাছিটা চলে যায়, তারপর ওখান থেকে লোকাল কিছু একটা নিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, ভালো কথা। ওরা সেখানে গেছে, যে জায়গাটা, সেটা বাস ফাস করে বা কিছুতে করে সেখানে পৌঁছে গেছে। তো সেখানে যাওয়ার পর এবার ওরা ওখান থেকে একটা খালি টোটো পেয়েছে, সেটাতে করে ওরা বলেছে যে আমরা এই ভেতরটাতে যাব, জঙ্গল টঙ্গল একটু দেখবো বলছে হ্যাঁ ঠিক আছে, একটা ভাড়া ঠাড়া মোটামুটি রিজনেবল ভাড়া চেয়েছে, সেই লোকটা রাজি হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। ওরা গেছে ভেতরে, ওদের ওখানে 5 জন ছিল, ওরা ফ্যামিলি মেম্বাররা 5 জন ছিল।
তো একটা জায়গায় গিয়ে ওদেরকে নামিয়ে দেন, নামিয়ে দিয়ে বলে যে এবার আপনারা আর তো উঠবো না, মানে সেখান থেকে একটু পাহাড়টা শুরু হয়ে গেছে, বলছে এখান থেকে আমি আর উঠছি না, আমি এখানেই দাঁড়াচ্ছি, আপনারা একটা কাজ করুন, আপনার চারপাশটা ঘুরে আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা তো চারপাশে সুন্দর সুন্দর মানে যেদিকেই যাবে সেদিকেই জঙ্গল আছে, পাহাড় আছে, আর ওরকম একটা মাঝখানে একটা জলাশয় মতো আছে, সেই জলাশয়ের দারুণ ওদের প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণ সুন্দর। ওরা যে পাহাড়টার মধ্যে উঠতে শুরু করলো, সেই পাহাড়টার মধ্যে কিন্তু মানে বেশ ঘন জঙ্গল। তা ওরা উঠছে উঠছে, এবার ফটো তুলছে। এখন তো প্রতি স্টেপেই মানুষ আমরা সেলফি তুলি বা গ্রুপ ফটো হয়, তো চারপাশে প্রকৃতির ফটো তুলছে, ওরা নিজেরা ছবি তুলছে। তুলতে 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 একটু জঙ্গলের ভেতরে ওরা চলে গেছে। জঙ্গলের ভেতরে যখন চলে গেছে, ওরা যখন পাহাড়ে উঠছিল তখন ওরা কিন্তু দেখেছে যে ওদের বাঁ দিক দিয়ে যদি ওরা তাকায় তাহলে একদম অনেকটা নিচে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে, এবং সেখানে মাঝে মাঝে গাড়ি ঘোড়া চলছে। তো ওরা একবার কোনো একটা জায়গায় গিয়ে আর কি ওরা একটু বসেছে, পাহাড় একটু পাথর টাথর রয়েছে, সেখানে বসে বসে তখন ফটোশ্যুট হচ্ছে। তখন হঠাৎ দেখছে যে নিচে যে ওদের যে পাহাড়টাতে ওরা উঠেছে আর কি কিছুটা, তো ওখানে পাহাড়গুলো যে একবারে বিশাল উচ্চতা, সেই জায়গাটাতে তো মানুষ যায় না, মোটামুটি যতটুকু হেঁটে যাওয়া যায় বা যতটা যাওয়া সম্ভব আর কি, সেরকম একটা জঙ্গলের ভেতরে যখন ওরা বসেছে তখন দেখছে অনেক দূর থেকে একটা ওরকম স্কুটারে করে, স্কুটার বা বাইক যাই হোক সেটাতে করে দুজন পুলিশ আসছে। তো ওরা দেখে এবং ওদেরকে হাত দেখাচ্ছে, বারবার হাত দেখা দিয়ে থামতে। তো ওরা থেমে গেছে, পুলিশ আসছে কেন এরকম। তখন ওরা এসে বলছে কী ব্যাপার, আপনারা এখানে এসছেন কেন? তখন বলছে না, আমরা একটু দেখতে এসছি, এই চারপাশটা দেখবো, সেই জন্য এসছি। বলছে কিসে করে এসছেন? এখানে তো আমাদের নিচে আপনারা বোর্ড দেখেননি যে এখানে আসা যাবে না, এখানে আমরা বন্ধ করে রেখেছি, আপনারা জানেন না? বলছে না, সেরকম তো কোনো বোর্ড তো কিছু আমরা দেখিনি। আর টোটো তো ঢুকে আসলো, কিছু তো টোটো ঢুকে আসলো, অসম্ভব, আমরা ওখানে খুব টাইট সিকিউরিটিরা আছে, অত তো সহজ না, আপনারা কোন দিক দিয়ে এসেছেন? বলো দেখুন, আমরা তো এখানকার অতটা ভালো চিনি না, আমরা তো অমুক জায়গায় থাকি, সেখান থেকে যথেষ্ট দূরেই এসছি, কিন্তু আমাদের তো টোটোওয়ালা ওই তো নিচেই তো দাঁড়িয়ে আছে। বলছে কোথায় নিচে দাঁড়িয়ে আছে, টোটো দেখান তো। তখন ওরা তো নিচের দিকে তাকিয়ে এবার নামতে শুরু করেছে, কই সত্যি তো টোটোটা তো ওখানে নেই, তাহলে কি টোটোওয়ালাটা চলে গেল? তো বলে কী আশ্চর্য, এখানে এরকমভাবে টোটোওয়ালাটা কি আমাদের নামিয়ে দিয়ে চলে গেল? বলছে কি বলছেন আবোল তাবোল কথা, টোটোটা ঢুকবে কোথা দিয়ে, আপনারা ঢুকলেন কোথা দিয়ে, আমরা তো সেটাই বুঝতে পারছি না। আমরা তো যে জায়গাটা দিয়ে মেন এখানে ঢোকা যায় আর কি, সেই জায়গাতে তো পুলিশ পোস্টিং রয়েছে। এখানে তো দুদিন আগে একটা মার্ডার হয়েছে, এখানে মার্ডার হয়ে ঠিক আপনারা যে জায়গাটা ছিলেন আর কি, যে পাহাড়টায় উঠেছিলেন, ওই পাহাড়ে তো তার একটা টোটোওয়ালাকে বীভৎসভাবে খুন করা হয়েছে, সেই জন্য আমরা এই জায়গাটা এখন ঢুকতে দিচ্ছি না কাউকে। কি আশ্চর্য ব্যাপার, আপনারা কোথা দিয়ে ঢুকে আসলেন কিছুই বুঝতে পারছি না। ওরা তো হাঁ করে তাকিয়ে রয়েছে, এই ওর মুখের দিকে তাকাচ্ছে। বলছে টোটোওয়ালাটা আমাদের কি তাহলে ফেলে পালিয়ে গেল, নাকি আপনাদের ঢুকতে দেখে ও হয়তো ভয় পেয়ে গেছে, বা বলে পালাবেটা কোথা দিয়ে, রাস্তা তো একটাই বাবা, এখানে তো দুদিকে তো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, তাই এই টোটোওয়ালাটা যাবে কোথা দিয়ে? আপনারা যে বলছেন একটা টোটো তো আর না, পাখি নয় যে উড়ে বেরিয়ে চলে যাবে, আমাদের পাশ দিয়েই তো আসতে হবে। তো বলছে আমরা তো কিছু বুঝতে পারছি না। তখন বলছে কেমন দেখতে ছিল টোটোওয়ালাটা? তখন বলছে এরকম তো এরকম একটা কালচে লাল টাইপের এরকম একটা ইয়ে পরেছিল, শার্টের মতো পরেছিল, আর ওরকম একটা কালো কালো একটা প্যান্ট পরেছিল। দুজন পুলিশ দুজনের মুখের দিকে এরকম করে তাকাচ্ছে। তাই এরকম এরকম ড্রেস পরা? বলছে হ্যাঁ সেরকমই ড্রেস পরা। কেন, কি হয়েছে? তখন ওদেরকে মানে ফোনটা নিয়ে এরকম দেখাচ্ছে যে একটা ডেড বডি আর কি, ওই লোকটার সেই ছবিটা পুলিশ তুলে রেখেছে আর কি। সেইটা দেখে তো ওদের মানে শরীর টরীর অস্থির হয়ে গেছে। তখন বলছে এতজনকে তো আর বাইকে করে নিয়ে যাবে না, আর নিয়ে যাওয়া যাবে না, আপনারা হাঁটতে হাঁটতে, একজন পুলিশ নেমে গেছে ওদের সঙ্গে, হাঁটতে হাঁটতে আসলো, নিচে এসে জল টল দিয়ে ওরা প্রচণ্ড অস্থির করছে শরীর। আবার সে কী কথা, আমরা তো এর অটোতেই তো আসলাম বললো। তখন দুজনের মুখের দিকে তাকিয়ে, মানে পুলিশ দুজনের দিকে তাকিয়ে রয়েছে যে এটা আবার কি বলছে এরা।
আপনারা শিওর একেই দেখেছেন? হ্যাঁ, একেই তো দেখেছি। বলছে এর তো কোনো ইয়ে নেই। ঠিক আছে, ওরাই আবার একটা টোটো ডেকে, মানে টোটো ডেকে বলেছে যা ওকে ওরা যেখানে বাড়ি আর কি সেখানে যা গিয়ে পৌঁছে দিয়ে আয়, এরকম আর কি। তো এই ঘটনার তো কোনো ব্যাখ্যাই হয় না। আর ওই যেহেতু ওটা ডেড বডি ছিল, ওই পুলিশগুলোই ওখানে ডিউটিতে ছিল, কিছু দেখে এখন সেইটা যে কী প্রসিডিওরে ওরা ধরেছিল বা কি করে জানতে পারলো খুন হয়েছে বা কিছু, সেসব তো জানা যায় না। কিন্তু ওরা তো ওই বডিটার ছবি তুলে রেখেছিল, তো সেটা দেখে এরা জানতে পারলো যে ওরা যার কাছে এসছে, যার গাড়িতে চেপে ওরা এসছে, সে 2 দিন আগে ওখানে খুন হয়ে গেছিল। এর তো কোনো ব্যাখ্যা তো পাওয়া যাবে না, এই ঘটনার কোনো ব্যাখ্যা ওরাও পায়নি, এবং আমরা যেটুকু শুনলাম সেটুকুতে ব্যাখ্যার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, কেমন লাগলো আমি জানি না, তবে এরকম অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের তো ভয়ঙ্কর অবস্থা, তাই না? এরকম অভিজ্ঞতা হলে কিন্তু মারাত্মক। আচ্ছা, এরপর আরেকটা ঘটনা বলছি, সেটা হচ্ছে মানে এটা আমাদের মানে ছোটো থেকে শুনেছি আর কি ঘটনাটা। সেটা ধরুন 1930-35 এরকম, মানে 40-এর আগের ঘটনা। কারণ স্বাধীনতা তখনও মানে একেবারে দোরগোড়ায় ছিল না। যাই হোক, সেই সময়টা, এটা দিনাজপুরের একটি ঘটনা। তখনকার দিনে, এখনকার দিনেও যেখানে ফুলওয়ালা বাগান আছে সেখানে ধারপাশে কিছু চোর তো থাকবেই, বাচ্চারা একটু চুরি করে, এটা হয়। তো বাচ্চা কেন, আমার বাড়িতে যে যিনি ফুল তুলে নিয়ে যান তারা যথেষ্ট বয়স্ক। যাই হোক, শুধু বাচ্চাদের নামে দোষ দিয়ে লাভ নেই। তা ওখানে একটি বাংলো টাইপের বাড়ি ছিল, এটা দিনাজপুর শহরের কথা বলছি আমি। অবিভক্ত তখন তো আর ইয়ে হয়নি, স্বাধীনতাও হয়নি বা দেশ ভাগও হয়নি। তো সেখানে একটি বাংলো বাড়ি ছিল, একটি সাহেবের বাড়ি ছিল আর কি। সেই সাহেব কিন্তু সেই বাড়িটাতে থাকে না, সে বোধহয় দেশে ফিরে গেছে কি মারা গেছে সে আমরা জানি না, সেটা মানে গল্পের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর কি। যাই হোক, মোটামুটি বাড়িটা কিন্তু বছর 20 ধরে সেখানে কেউ থাকে না। ভেতরে একটা বেশ সুন্দর গোছানো একটা বাগানটাতে বোধহয় কেউ মালি এসে মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যায়। ফুল আর ফলের কিন্তু বাগান, এবং যেগুলো মানে বড় বড় ফুল গাছ, এখন সেগুলোতে তো যত্ন একটু কম লাগে। দরজার মধ্যে, এই জানলার মধ্যে খটখট আওয়াজ হচ্ছে, তো নির্ঘাত এটা মোটুবাবু ঢুকতে চাইছেন আর কি। যাই হোক, নাহলে এটা ভুতুরে আওয়াজে হতে পারে, আমি জানি না। তো এবার হচ্ছে ভুতু ঢুকলেই মুশকিল, ভুতু বলছি, মোটু ঢুকলে এখন মুশকিল আছে। তো যাই হোক, এবার ওই যে বাড়িটার ভেতরে, মানে বাড়িটা হচ্ছে মানে বাংলো টাইপের বাড়ি, তো যে বাগানটার চারপাশে ফুল ফলের বাগান, ভেতরে যে বাড়িটা তার সম্পর্কে কিন্তু যারা চুরি করতে ঢোকে, ওই বাড়িতে যারা চুরি করতে ঢুকছে, মানে তারা হচ্ছে বড়রা যারা, তারা হচ্ছে কিশোরী, ঠিক আছে? বেশিরভাগ দিদি বা কিশোর 2-1জন আছে, দিদিরাই বেশি, দাদা দিদিরা। তখনকার দিনে তারা কি করতো, ধুতি পরতো, পরে একটা ফতুয়া মতো পরতো, বা গেঞ্জি পরতো, হাতালা গেঞ্জি, এটা হচ্ছে ছেলেদের পোশাক ছিল। মেয়েরা কিন্তু উঁচু করে শাড়ি পরতো। তো তারা গেছে, এবং তাদের সঙ্গে বেশ ছোট ছোট ভাই বোনরাও আছে, বেশ সাজি টাজি নিয়ে গেছে ওখান থেকে। চল, মানে সেদিনকে অপারেশন পিটার সাহেবের বাংলো, ওটা ছিল পিটার সাহেবের বাড়ি। কিন্তু ভেতরের বাড়িটার সম্পর্কে বাইরের বড়রাও হয়তো খুব একটা বিশেষ কিছু জানে না, কারণ বোঝাই তো যাচ্ছে তখন তো ব্রিটিশ শাসন চলছে, সেই জন্য একেবারে খুব একটা লোকের কোনো ইন্টারেস্ট ছিল না ওই বাড়িটার ভেতরে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কজন থাকে বা আদৌ কেউ থাকে কিনা, ওদের কাছে যা খবর আছে কেউ থাকে না। তো বাচ্চারা ঢুকে গেছে, বাচ্চারা ঢুকে সেখানে বেশ ফুল চুরি করা হচ্ছে, গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা গাছ থেকে পেয়ারা ঠেয়ারা পাড়া হচ্ছে, এরকম নানা রকম চলছে।
ওরা দেখেছে যে বাড়িটার মানে দূর থেকে বাড়িটা দেখতে পাচ্ছে, অনেকটা ভেতরে বাড়িটা দেখা যাচ্ছে, বাংলো টাইপের বাড়ি। কিন্তু একটা বাড়িতে যখন মানুষ থাকে সেটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার তো একটা আলাদা রূপ থাকে। আর যখন বাড়িটা পরিত্যক্ত হয়ে যায় তখন তো সে অবহেলার শিকার হয়ে যায়। তখন তার ফলটা হচ্ছে এই যে সেটা কিন্তু খুব একটা দেখতে তখন ভালো লাগে না। বাড়িটার মধ্যে কেউ নেই, সেই বাড়িটা খুব দারুণ দেখতে লাগছে, এটা খুব কম হয়, কারণ তার তো যত্ন হয় না। তো অযত্নের বাড়ি দেখলেই বোঝা যায়। তো ওরাও দেখছে যে ভেতরে হয়তো দু একটা দরজা জানলা ভাঙা ভাঙা এরকম দূর থেকে দেখতে পাচ্ছে, কিন্তু ওরা খুব কিন্তু কাছে যায়নি। তখন ওদের বড়রা যারা ছিল আর কি, বড় যে দিদি দাদারা, তারা বলে যাবি একটু ভেতরের সামনে গিয়ে যাবি, যত দেখে আসি বাড়িটার মধ্যে কী ব্যাপারটা, কি কেউ কি আছে, আদৌ আছে মনে হচ্ছে। দু একটা ওপরের জানলা, একদম সেই আগেকার দিনের বিশাল বিশাল জানলা, দোতলা বাড়ি, বিশাল বিশাল জানলা রয়েছে, কোনোটা হয়তো একটুখানি ফাঁক করা রয়েছে, সেখান দিয়ে যে খুব একটা কিছু দেখা যাচ্ছে সেরকমও কিছু না। ওরা তো বেশ ভোর ভোর বেলায় গেছে, ফুলচুরির আদর্শ সময় ভোর, কেউ দুপুরবেলা ফুল চুরি করে না, তো ফুল তো পড়ে যাবে, তখন ঝরে পড়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। তো ওরা ওখানে গিয়ে দেখতে যাচ্ছে আর কি। তো যখন একটুখানি এগিয়েছে তখন দেখছে যে বাড়িটা যে খুব, বাড়ির একটা সাইড কিন্তু ওদের দেখে, মানে সামনেটা তবু যেটুকু একটু ঠিকঠাক আছে, পেছন দিকটা ওদের পুরো ধ্বংসস্তূপ লাগছে, মানে পুরো ভাঙা চোরা। ওরা দেখতে পাচ্ছে পেছনের যে অংশগুলো সেগুলো ভেঙে পড়ে গেছে, ইট ফিট পড়া এরকম। ওরা কিন্তু বেশ বাড়িটার সঙ্গে বেশ ক্লোজ হয়ে গেছে, অনেকটাই সামনে চলে গেছে। এর মধ্যেই ওদের মনে হলো চারপাশে কোন জায়গা থেকে যে জিনিসটা বার হচ্ছে, সেটা সেই আওয়াজটা যে কোন জায়গা থেকে আসছে সেটা ওরা বুঝতে পারেনি। কেউ যেন ভীষণ জোরে কেঁদে উঠেছে, খুব জোরে, বয়স্ক কেউ। সেটা কিন্তু ছোট বাচ্চার কান্না না, ছোট বাচ্চার কান্না হলে সেটা ওরা জানতো যে নানা রকম পাখি টাখি, বিশেষ করে শকুনের ছানা টানা, তারা কিন্তু কান্নাকাটি করলে ওরকম শোনা টোনা যায়। কিন্তু প্রথম কথা হচ্ছে একদম খচখচে দিনের বেলা, তখন সবে ভোরটা হয়েছে এরকম একটা সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ধারে পাশে কিন্তু কারোর বাড়ি ছিল না, একটা বিরাট বড় পাঁচিল দিয়ে পিটার সাহেবের বাংলোটা পুরোপুরি আটকানো ছিল। আর সেখানে ওরকম একজন ভীষণ জোরে একজন মহিলার একজন কান্না, এবং সেটা ওদের কাছে যেটা সবচেয়ে অদ্ভুত লেগেছে, একজন মহিলা কাঁদতেই পারে, কিন্তু সেটা কি চারপাশ দিয়ে আওয়াজটা আসবে, হয় সামনে থেকে আসবে, নয় পেছন থেকে আসবে, নয় ডান দিক, নয় বাঁ দিক, কোনো একটা নির্দিষ্ট দিক থেকে তো আওয়াজটা আসবে। তাহলে তো মানুষ বুঝতে পারে যে ওই দিকে গেলে হয়তো আমি কাউকে দেখতে পাবো যে সে কেউ কাঁদছে, সেটা কি বাড়িটার ভেতর থেকে আসছে না। ওরা পুরো কনফিউজড হয়ে গেছে, চারপাশে সবাই তাকাচ্ছে আওয়াজটা কোন, একবার মনে হচ্ছে যেন ওদের ডান দিক থেকে আসছে, তারপরক্ষণেই মনে হচ্ছে বাড়িটার ভেতর থেকে আসছে, তারপরেই মনে হচ্ছে ওদের পেছন থেকে আসছে। বড়দের মুখ কিন্তু শুকিয়ে গেছে। ওরা প্রথমে একটু যা হয়, প্রথম কৌতূহল হয়, কৌতূহলী হয়ে পড়েছে। ওরা চারপাশে তাকাচ্ছে যে কোথা থেকে আসছে, দেখে এবার কে কাঁদছে বা তার পাশে দাঁড়ানোর, এটা তো একটা স্বাভাবিক একটা ইনস্টিংক্ট তখন কাজ করে। কিন্তু ওরা প্রথমেই যেটা খুঁজতে যায় যে কোথা থেকে আসছে, চারপাশে তাকায়, সবাই উদ্বিগ্ন হয়ে তাকাতে শুরু করেছে, বাচ্চারাও তাকাচ্ছে যে কোথা থেকে আওয়াজটা আসছে। হঠাৎ করে যে বড়রা তারা ফিল করে এটা তো একটা নির্দিষ্ট জায়গা থেকে তো আওয়াজটা আসছে না, কোথা থেকে আসছে, বাড়িটার সামনে, বাড়িটার পেছন দিক থেকে কেউ আসছে, মানে এমনভাবে চারপাশ থেকে যেন মনে হচ্ছে ইকো হচ্ছে। এবং সেই একটা কান্নায় কেউ যেন ঘুরে খুব ছুটে ছুটে যদি কেউ কাঁদে, ভীষণ দ্রুত বেগে কেউ যদি ছুটে বাড়িটার ভেতরে ঢুকে কাঁদলো, আবার সে এপাশে চলে গেল, সে গিয়ে কাঁদলো, আবার পেছনে চলে গেল, পেছনে, এরকমভাবে তো কোনো বাস্তবে তো এটা কখনো সম্ভব না। এবং ওই স্পিডে কেউ গেলে যে ডিস্টেন্সে ওরা দাঁড়িয়ে রয়েছে সেখানে তো ওরা দেখতে পাবে যে গাছের পেছন দিয়ে কেউ দৌড়চ্ছে বা কিছু। এই পুরো ঘটনাটা ঘটতে ওদের 1 থেকে 2 মিনিট ওদের কিন্তু ওদের অস্বস্তিটা কাটিয়ে নিজেদের মানে ফিরে পেতে ওদের 1 থেকে 2 মিনিট লেগেছে। তারপর যে যার ভাই বা বোনকে হয় হাতে ধরেছে, যারা খুব ছোট তাদেরকে কোলে তুলেছে, কারোর মুখে কোনো কথা নেই, একেবারে দেদার দৌড়, দুদ্দার করে দৌড় দিয়ে ওরা বাইরে বেরিয়ে চলে এসছে, পালিয়ে এসছে ওরা, এবং আর জীবনেও যায়নি। যে যার বাড়িতে এসে ঘটনাটা যখন বলেছে তখন অস্বাভাবিক বকা খেয়েছে যে ওখানে কত ধরনের মানে কত মহিলাকে অত্যাচার করা হয়েছে, কত মানুষকে মেরে ফেলা হয়েছে। সেই সাহেবটা মোটেই সুবিধার লোক ছিল না, একদম
খুব বিশ্রী টাইপের একটা বাজে লোক ছিল। ব্রিটিশদের মধ্যে সবাই যে ভীষণ নৃশংস ছিল তা না, কিন্তু কিছু বহু মানুষ তো বেশিরভাগই বোধহয় নৃশংস ছিল। তো যাই হোক, আমি কোনো ভাগ করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই লোকটা নৃশংস ছিল। সেই যে পিটার সাহেব, সে খুবই নৃশংস ছিল এবং বহু নারী ঘটিত বহু অত্যাচার, এটা তো খুবই স্বাভাবিক। সবচেয়ে দুর্বল কে আঘাত করতেই নৃশংস মানুষরা পছন্দ করে। তো সেরকম কিছু একটা হয়তো ঘটনা ছিল, ওখানে একাধিক ঘটনা ছিল, কিন্তু যে সেই লোকটাই ওখান থেকে চলে গেছে 20-25 বছর আগে, যারা বয়স্ক মানুষ তারা হয়তো কিছু জানেন, কিন্তু সেই ঘটনাটা বাচ্চাদের অবধি এসে আর পৌঁছয়নি আর কি। বড়রা মানে জপলায়তী সজীবতী এই ঘটনাটা তারা জানতো এবং তারা পালিয়ে বেঁচেছে। এবং ভাই বোনদেরকে নিয়ে, এবং এটাই ওদের কাছে সবচেয়ে ছিল যে কারো কিছু হয়নি, সবাই যে পালিয়ে আসতে পেরেছে। ওরা ওই বাড়িটা থেকে বের হয়ে ওদের কাছে সবচেয়ে যে প্রথম রিলিফ ওরা বোধ করেছে যে বাবা বাঁচা গেছে, যে কারোর কিছু হয়নি। কোনো একটা বাচ্চার কিছু হতে পারতো, মানে ওরা একটা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করেছিল আর কি, যে এরপর কিন্তু একেবারে হয়তো একটা কী যে ওদের সামনে এসে দাঁড়াবে, বা ওরা যে কি দেখতে পাবে সেই আশঙ্কাতেই ওরা একেবারে অস্থির হয়ে পড়েছিল। যেহেতু ছোট ভাই বোনদের সঙ্গে নিয়ে গেছে, সেহেতু নিজেদের জন্য এবং তাদের জন্য একেবারে দাদা দিদিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই ধরনের আরেকটা ঘটনা, কিন্তু এই টাইপেরই আরেকটা ঘটনা কিন্তু আমি বলেছিলাম। আমার মা একবার এইরকম একটা, সেই ক্ষেত্রে কিন্তু মা ছোট ছিলেন, বড় মাসি তাকে কোলে নিয়ে পালিয়ে আসে। এই ঘটনাটা আমি বোধহয় বছর 1.5-2 আগে আমি এইখানে বলেছিলাম যে আমার মাও কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন, ওরকম একটা বাংলো। সেই বাংলোটা কিন্তু সম্ভবত বাগবাজার এরিয়ার কোনো বাড়ি, তখন মানে আমার মামা বাড়ি ওখানেই ছিল, বাগবাজারের একটা জায়গায় ছিল। তো সেখানে কোনো একটা ওরকম সাহেবের বাড়ি আর কি। তখন তো সাহেবের বাড়ি বহু ছিল না, তখন তো আজ থেকে আরও 70-80 বছর আগের ঘটনা আমি বলছি। তো সেখানে তো তখন প্রচুর এর ধরনের বাড়ি ছিল। সেখানেও কিন্তু ওরকম, আমি জানি না সবার মনে আছে কি না, কিন্তু সেখানেও ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেছিল। আমার সেটা মানে ভাবতেও ভয় লাগে, এবং মা যতবার এই ঘটনাটা বলতেন মা ভীষণ ভয় পেতেন। মাকে আমি খুবই ভয় পেতে দেখেছি, যে একজন ওরকম চকচকে তার গাটা ভীষণ খুব মানে বার্নিশ করা গা হলে যেরকম আর কি হয়, ঠাকুরের গা যেরকম ভীষণ চকচকে একটা পালিশ দেওয়া থাকে না, দুর্গা বা যাই আমাদের যে দেবী মূর্তি যে দ্বারা হন আর কি, তাদের গায়ে যেরকম একটা পালিশ থাকে, ওই রকম একটা চকচকে কিছু একটা দেওয়া। এবং সেই লোকটা, আমি বলেছিলাম, আমি জানি না সবার মনে আছে কি না, যে সে কিন্তু ওরকম দেয়াল দিয়ে বেয়ে বেয়ে উঠছিল আর নামছিল। এটা আমি আমার মায়ের কাছে শুনেছিলাম, এবং সেক্ষেত্রেও কিন্তু আমার মাকে কোলে নিয়ে বড় মাসি দৌড়েছিলেন। এই ঘটনাটা আমার মনে আছে। তো এই ক্ষেত্রেও এইটা আবার আমার কিন্তু এটাও যেমন মায়ের দিকের ঘটনা, এটা কিন্তু আবার আমার নিজের পরিবারের আর কি, বাবার দিকের এটা ঘটনা, যে তা সেই বাড়ির মানে আমাদের বাড়ির আর কি বড়রা ছোটদেরকে নিয়ে পালিয়েছিল। তার মানে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা ছিল আর কি, যে বেশ দল বেঁধে চুরি করতে যাওয়া, ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে বা লিড করতো আর কি বড় দাদা দিদিরা সব গিয়ে তাদেরকে অপকর্ম শেখানো আর কি। হ্যাঁ হ্যাঁ অগ্রিমা, থ্যাংক ইউ সুতপা কুণ্ডু, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল 2 নম্বর। আচ্ছা, এবার 3 নম্বর ঘটনা, এটা আমি বলছি, এটা কিন্তু আমাকে অগ্রিমা তোর পাঠানো একটা ঘটনা আমি বলছি। এবারে ঘটনাগুলো বেশিরভাগই বেশ বড় বড়, আর আমাকে একটু মাঝে মাঝে দেখে নিতে হবে, মানে এত বড় বড় ঘটনা। আচ্ছা, সেটা হচ্ছে রীতা ঘোষ ইজ ওয়াচিং, বর্ণালী দত্ত, পাপিয়া ব্যানার্জি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে অগ্রিমা, এটা মনে থাকবে যে তোর এরকম পছন্দ। আচ্ছা ঠিক আছে।
হাওড়ার আমতলা আর ধরুন বজবজ এইরকম ডিস্টেন্সে থাকা দুটি ছেলে আর মেয়ের ঘটনা। এখন একজন ওই আমতলা থেকে এসছে, একটা নতুন চাকরি জয়েন করেছে, আর বজবজের ওপাশ থেকে একটি মেয়ে এসছে, সে একটি চাকরি জয়েন করেছে। তারা কিন্তু তারা ফেসবুক সূত্রে তাদের আলাপ হোক বা এটা আমি কয়েক বছর আগের ঘটনা বলছি, বছর 5-6 আগের ঘটনা বলছি। তো যাই হোক, তাদের মধ্যে একটা রিলেশন গড়ে ওঠে। তো তারা কিন্তু তাদের অফিস কিন্তু এক জায়গায় না, তারা দুজনেই কলকাতায় চলে আসে এবং কলকাতায় চলে এসে তারা বুঝতে পারে যে একসঙ্গে থাকলে সুবিধা হয়, মানে খরচাপাতি সব দিক দিয়ে। তাছাড়া তারা ইয়ে করে যে ঠিক আছে চলো আমরা লিভ ইন করবো, ঠিক আছে। এবার কিন্তু দুজনেই একদম সদ্য পাওয়া চাকরি এবং বাড়ির অবস্থা মোটেই ভালো না। ও বাড়ি থেকে কোনো টাকা পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, উল্টে ওদের একটু টাকা বাড়িতে দিলে মানে মায়ের সুবিধা হয় আর কি। দুজনেই খুবই সাধারণ বাড়ির ছেলে মেয়ে, মামনি সাধারণ বলতে আমি অর্থনৈতিক দিক দিয়ে বলছি আর কি। তারা খুব একটা উচ্চবিত্ত তারা নয়, মধ্যবিত্ত বললেও ভুল হয় আর কি, একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে মেয়ে। তখন তারা অনেক খুঁজে মোটামুটি দুটো অফিস থেকেই কাছে হবে আর কি, এরকম একটা ডিস্টেন্সে। ওদের নিজেদের অফিসের দূরত্ব খুব বেশি কিছু ছিল না। তো যাই হোক, কলকাতা শহরে কোনো দূরত্বই খুব একটা মারাত্মক দূরত্ব নয়, যদি সেটার মধ্যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা মানে যাই হোক, যদি আরও ভালো হয় যদি মেট্রো যোগাযোগ থাকে, তো যাই হোক ওটা ওদের প্রবলেম, আমরা এটা নিয়ে আমাদের গল্পে কোনো প্রবলেম নেই। তো ওরা এমন একটা জায়গায় বাড়িটা খোঁজে যেখানে ওদের টাকা পয়সাটা একটু কম খরচা হবে ইত্যাদি। অনেক খুঁজে ওরা একটা বাড়ি পায়, সেখানে এরকম চিলেকোঠার একটা ঘর। চিলেকোঠার ঘরটার শেপটা না একটু অদ্ভুত টাইপের ওদের কাছে, মানে অনেকগুলো কোণ আছে, কোণা মানে একেবারে সাধারণত আমরা চৌকো ঘর দেখতে অভ্যস্ত, কিন্তু ঘরটার শেপটাই ওদের কাছে একটু অদ্ভুত লেগেছিল। কেন এরকম সেটা, কিছু বাড়ি থাকে না যে যেখান থেকে পারো একটা ঘর রেডি করে দাও, যেখানে যে ঘরটার ভেতরে মানে বাড়িটার এরমভাবেই তৈরি হওয়া, যেখানে সেখানে যে কোনো জায়গায় একটা করে ফ্লোরের মতো, সেখানে বেশ দুপাশে ছোট 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 ঘর, এবং সেই ঘরের মধ্যে ওই একটা রান্না করা জায়গা আছে। বিশেষ করে এই যারা ওয়ার্কিং তারাই এসে ওখানে থাকে, দুটি মেয়ে দুটি ছেলে বা যে কোনো কম্বিনেশনে তারা থাকতে পারে, তাতে মালিকের কিছু এসে যায় না। এবার তারা কি করে, আর তাদের একটা করে প্রত্যেকটা কি বলবো করিডোরের শেষ প্রান্তে একটা করে কমন বাথরুম দেওয়া আছে, সেখানে তারা যার যার মানে বাথরুমের প্রয়োজনীয়তা তারা সেখানে তারা সারে, এরকম আর কি। মানে যার ফলে ওই ঘরটার কোনো মানে ছিঁড়ি ছাদ কিছু নেই, কিন্তু একটা বেশ বড় জানালা আছে, দরজা তো থাকবেই, ছাদ আছে সামনে। কিন্তু ওদের বাথরুমে যেতে গেলে ওদের জন্য যে ওয়াশরুমটা নির্দিষ্ট ছিল সেটা হচ্ছে ওদের কিছুটা ধাপ নিচে নেমে এসে তারপরে যে ফ্লোরটা ওরা পেত সেই ফ্লোরের একদম শেষ প্রান্তে। তো ওরা তাই মেনে নিয়েছিল, কিন্তু ওদের খাওয়া থাকা দুজনে মিলে ভেবে দেখলো যে 1000 করে যদি ওরা নিজেরা দেয় আর কি, তাহলেই ওদের ইলেকট্রিকের বিল ঠিল ধরে ঠরে সব হয়ে যাবে। তো সেখানে ওরা থাকতে শুরু করে এবং ওই দুজনেই একসঙ্গে থাকলে যা হয়, একজন রান্না করছে, একজন হয়তো এবেলা রান্না করলো, আরেকজন ওবেলা রান্না করলো, এরকমভাবে তারা চালিয়ে নিতে থাকে। এই কিছুদিনের মধ্যে মাস দেড়েকের মধ্যে ওদের না শিফটটা চেঞ্জ হয়ে যায়। একজন সকালের দিকে বাড়িতে থাকে, আরেকজন রাতের দিকে বাড়িতে থাকে। কিন্তু যে কোনো কারণেই হোক ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখা গেল খুব কমতে শুরু করলো, এবং দুজন না কিছুদিনের মধ্যেই এমন একটা সিচুয়েশন হলো, কেউ কাউকে একেবারেই পছন্দ করে না, কিন্তু উঠে যাওয়ারও ওদের সেই সামর্থ্যটা নেই যে উঠে গিয়ে আরেকটা জায়গায় ওরা আলাদা আলাদা করে থাকবে বা কিছু। মানে দুজনেরই এই অনুভূতিটা হচ্ছিল যে আমার সিদ্ধান্তটা সঠিক হয়নি, আমি খুব ভুল
মানুষকে লিভ ইন পার্টনার হিসাবে আমি খুব ভুল মানুষকে বেছেছি। দুজনেরই এরকম একটা মনোভাব তৈরি হলো, যার ফলে ওরা কী করলো, নিজেদের মধ্যে ভদ্রলোকের বাড়ির ছেলে মেয়ে তার দেখলো যে আমরা রেগুলার ঝগড়া করব কেন, তখন ওরা একটা ওই একদম অল্প পয়সার একটু কার্ডবোর্ড কিনে নিয়ে কিছুটা জায়গা আর কি কমন রাখলো ঘরটার মধ্যে। ওই ঘরটার মধ্যেই ওরা ওই ব্যবস্থাটা করলো। ঘরটা যে একেবারে ভীষণ ছোট তা কিন্তু না, ঘরটা মাঝারি আকারের, খুব বড়ও না খুব ছোটও না। ওরা মোটামুটি একটু যাতে মানে নিজের একটা খোপ মতো ওরা বানিয়ে নিল, দুজনেই একটা করে খোপ বানিয়ে নিল একটা ছোট প্লাইয়ের একটা পার্টিশন দিয়ে। এবং ওরা মানে ওইটুকু প্রাইভেসিও যেন ওদের কাছে খুব মূল্যবান বলে মনে হলো, যে ভালো লাগছে না, মানে দুজনেই দুজনের সঙ্গ থেকে পালাতে পারলে বাঁচে, এরকম একটা পরিস্থিতি হলো। এবং তারপরে দেখা গেল যে জিনিসটা হয়, কেউ কাউকে কারোর জন্য রান্না করে রাখে না, কেউ কাউকে এক কাপ চাও দেয় না, এবং সেপারেট মানে একেবারেই সেপারেট, এরকম একটা জায়গায় দুজনে পৌঁছে গেল। কথা বন্ধ হয়ে গেল, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, এইরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে গেল ওদের মধ্যে। তাতে ওদের কারোর কিন্তু কিছু আসছে যাচ্ছে না, ঠিক আছে। তার মানে গোড়াতেই গলদ ছিল, মানে কোনোদিনই কোনো ভালো সম্পর্কই ছিল না। যাই হোক, ওই দুজনে এক জায়গায় থাকবো, পয়সার ইয়ে হবে, ওইটাকে ওরা ওদের কাছে প্রায়োরিটি ছিল, ভালো কথা। এর কিছুদিন বাদে দিন 15 যখন এরকম যাচ্ছে যে কেউ কারোর সঙ্গে কথা বলে না, কোনো টেক্সট করে না, কেউ কিছু মানে কেউ মানে এক্সিস্টই করছে আরেকজন, এটা কেউ সেটা কেউ পাত্তা দেয় না। তো একজন যখন রান্না করে আরেকজন চুপচাপ নিজের ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, ওখানে হয়তো একটা পর্দার সিস্টেম করে নিয়েছে, কেউ কাউকে দেখে না, ভালো। আরেকজন যখন বেরিয়ে চলে যায় তখন আরেকজন রান্না করে, এরকম যদি কখনো দেখা হয়ে যায়, মানে একই সময় যদি দুজনে থাকে বাড়িতে। ওদের সবচেয়ে অসুবিধা হতে শুরু করলো ছুটির দিনগুলোতে। ছুটির দিনগুলোতে মুখোমুখি হয়ে যায়, তখন তো একটু অসুবিধা হয়, ঠিক আছে। এর কিছুদিন বাদে যখন দিন 15-20 হয়ে গেল, তখন হঠাৎ ছেলেটা দেখলো মেয়েটার মধ্যে বোধহয় একটু কিছু চেঞ্জ এসছে। মেয়েটা ও দেখলো ওই পর্দার নিচ দিয়ে ও দেখতে পাচ্ছে যে একটু চা রেখে দিয়ে চলে গেল, এক কাপ চা চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেল। তো ওর তো উঠে ওটা খেলো, বানিয়ে দিলে কার না ভালো লাগে, সকালবেলা উঠে এক কাপ বানানো চা খেতে কার না ভালো লাগে। ও পেয়েছে, ও খেয়েছে। তো আবার কিছুদিন বাদে আবার হয়তো একদিন বাদে দেখলো যে মেয়েটা হয়তো মুড়ি মেখে খেয়েছে আর কি, ওর জন্যে এক বাটি মুড়ি মাখা একটু চা এটা রেখে দিয়ে চলে গেলো। ওর বাহ বেশ ভালো তো। ও মা, তারপর দেখলো এই আতিথেয়তা বা অতিথি সেবাটা, মানে যদি এটাকে অতিথি বলে ধরি আর কি, যাই হোক, দেখা গেল যে এই আদর যত্নটা বাড়তে শুরু করলো। মেয়েটা গুনগুন করে গান করে, ওর ঘুম ভাঙে, মেয়েটা বেশ গুনগুন করে গান গাইছে। তো ও ভাবছে বাবা মেয়েটা গুনগুন করে গানও গাইতে জানে, আমি তো আমার সঙ্গে যে কদিন ছিল ও তো একদিনও গান করেনি। তারপরে দেখছে খুব মিষ্টি সুরে কার সঙ্গে যেন কথা বলছে। বাবা এ আবার কার সঙ্গে ও তো ভীষণ খিটখিটে টাইপের মেয়ে, খুব খিটখিট করে কথা বলে। এ আবার কখন থেকে আবার এত মিষ্টি মধুর কণ্ঠে কার সঙ্গে, হয়তো কোনো নতুন কিছু একটা ব্যাপারে হচ্ছে, ওর কোনো সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ওকে যে খেতে দিচ্ছে এটাতে ওর খুব ভাল লাগে। ও একদিন দেখলো যে আরও বেশ দিন 10 বাদেও দেখলো যে ওর জন্য টিফিন বক্সে করে লুচি, বেগুন ভাজা, তার পাশে হয়তো একটু ছোট্ট অল্প মানে হয়তো 4 টুকরো পনির এরকম রেখে দিয়ে গেছে। আবার হয়তো একটা মিষ্টি একদিন রেখে দিয়ে, ওর ভীষণ অবাক হচ্ছে যে কি ব্যাপারটা কি, ও কি তাহলে আবার মানে ফিরে আসতে চাইছে, এরকম একটা কিছু সিগন্যালও দিচ্ছে। আর ছেলেটা তো খুব দুর্বল হয়ে পড়ছে যে বা আমাকে কি সুন্দর রান্না বান্না করে দিচ্ছে, মানে তাহলে আর অসুবিধাটা কোথায় রইল। তাহলে কি আরেকটা জিনিস ওর কাছে যেটা মনে হলো যে মেয়েটার বোধহয় তাহলে চাকরিতে কিছু উন্নতি হয়েছে, যার জন্যে ও আমাকে এই জিনিসটা, ও নাহলে এই ভালো ভালো জিনিসগুলো খাচ্ছে কী করে। ওরা তো যখন একসাথে থেকেছে আর কি, যে কটা দিন ওরা একসাথে থেকেছে, ওরা চালে ডালে সিদ্ধ করে খেয়েছে, খিচুড়ি করে খেয়েছে, তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে খেয়েছে। খুব যদি ওদের খুব ভালো একটু কিছু ইয়ে হতো তাহলে হয়তো ওরা একটা ডিম সিদ্ধ করলো কি অমলেট বানিয়ে খেলো, এরকম ওদের কাছে খাওয়ারও। কিন্তু ওরা দুজনেই একটা সময় থাকে না যে চলো ভাই যতটা কষ্ট করার আমরা কষ্ট করে নিই, টাকাটা জমানোটা হচ্ছে দুজনের কাছে মানে মেন ব্যাপার, চলো যতটা পারা যায় টাকা জমাও।
এটা তো একটা সময় মানুষ খুব মরিয়া হয়ে যায়। তো সেই রকম আর কি। তাছাড়া ওদের যতটা বাঁচিয়ে একটু বাড়িতে যদি সাহায্য করা যায়, দুজনেরই সেটাই লক্ষ্য ছিল। তো এরকম হতে হতে ছেলেটা একদিন ও কিন্তু দেখতে পায়, ও পর্দার তলা দিয়ে ও দেখতে পায় যে মেয়েটা হাঁটছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রান্না করছে, ঠুং 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 করে আওয়াজ হচ্ছে। তারপরেই ও দেখে একটা টিফিন বক্স এসে সামনে, ওরকম টিফিনটা ওর পর্দার পাশে রেখে দিয়ে চলে গেল এরকম। তা একদিন ও দেখলো, ওর একটা নিজেরা বিবেকের তো লাগছে যে যা বাবা, আমি এরকম কিছুই কন্ট্রিবিউট করছি না, মেয়েরা আমাকে কন্টিনিউয়াস এরকমভাবে দিয়ে যাচ্ছে। তখনও একদিন ওকে মেসেজ করলো যে তুমি কেমন আছো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। মেয়েটা সিন করলো, কিন্তু কোনো উত্তর দিল না। তারপরের দিন ও আবার সেই একই করলো। খুব সামান্য সময়, মানে ও যখন ঘুম থেকে ওঠে মেয়েটা কিন্তু বেরিয়ে চলে যায়, তার বেশ কয়েক ঘন্টা বাদে ও বেরোয়। এরকম একটা ওদের শিফটিং ডিউটি আর কি। তখনও একদিন মেয়েটার অফিসে গিয়ে মেয়েটার সঙ্গে দেখা করলো। তাতে মেয়েটার মনে হলো যে একটু, অতবার বলছে মেয়েটাও একটু হয়েছে, যে ভদ্রতার খাতিরে বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার অফিসে এসো, আমি কথা বলবো। তখন ও দুজনে মিলে বাইরে বেরিয়ে চাটা খাচ্ছে, দিয়ে বলছে, ছেলেটা বলছে তুমি আমাকে এত সুন্দর সুন্দর টিফিন বানিয়ে দাও, তোমার কি চাকরিতে হয়েছে, উন্নতি হয়েছে? মেয়েটা, হ্যাঁ চাকরিতে উন্নতি হয়েছে, আমি তোমাকে টিফিন বানিয়ে দিই, কবে? বলছে মানে রেগুলার যে আমি দেখি যে তুমি আমাকে এসে টিফিনটা দিয়ে যাচ্ছ, টিফিন বানিয়ে ওখানে রাখছো। বলছে কী বলছো তুমি, কী বানিয়ে দিয়েছি আমি তোমাকে, কী বলছো? বলছে হ্যাঁ না, আমি তো দেখলাম যে এরকম লুচি, বেগুন ভাজা, তো সেদিনকে রেখেছে পনিরের তরকারি, তারপরে একদিন একটু মিষ্টি দিলে, অমুক দিন অমুক দিয়েছো, তমুক দিন তমুক। যে কী বলছো উল্টোপাল্টা কথা, আমি তো চালে ডালে খিচুড়ি ছাড়া একদিন রান্না করি, আমি অত রান্না করবো কখন? আর আমি তো চালে ডালে খিচুড়ি রান্না করে আমি দুদিনের জন্য রেখে দিয়ে আসি নিচে গিয়ে, ওই একটা মানে বড় ফ্রিজ আর কি, ওই যে ল্যান্ডলর্ড তার ওখানে একটা ফ্রিজ রাখা আছে তার জায়গাটায়, রান্নাঘরের পাশে বা কোথাও, সেখানে অনেকে ওই এক্সট্রা যে খাওয়ার বা কিছু সেটা কিন্তু যে যার মতো রাখতে পারে ওখানে। বা কেউ হয়তো খুব অল্প জিনিস রাখতে দেবে, মানে একটা ছোট্ট একটা জায়গা দেবে তোমাকে, একদম ভরে ভরে রাখতে দেবে না, যাই হোক একটা দুটো জিনিস তুমি রাখতে পারো। বলে আমি তো ওখানে রেখে দিই, আর যখন উপরে উঠে আসি ওটা নিয়ে আসি, এসে আমার নিজের মতো করে গরম করে খেয়ে নিই। আর আমি যে এই যে লুচি রাঁধছি কি বেগুন ভাজার, প্রত্যেকের তো একটা গন্ধ আছে, তুমি কি সেই গন্ধগুলো পাও? তুমি যে রান্নাগুলোর বললে, তো সেই রান্নাগুলো আমি কখন করব? আর আমার টাকা কোথায়? লুচি আমি ভুলেই গেছি কীরমভাবে, মানে আমি বহুদিন খাইনি। ছেলেটার না এবার মাথায় বাজ ভেঙে পড়েছে, বলে কি, আমি তোকে দেখতে পাচ্ছি যে ও পর্দার আড়ালে ও যে ঘুরছে বেড়াচ্ছে বা গান গাইছে বলছে। মেয়েটা একেবারে ডিনাই করে গেল। তখন বললো এই যে শনিবার দিন, সেদিনকে বোধহয় ওকে একটা পমফ্রেট মাছ, বেশ একটা সুন্দর একটা রেসিপি ওকে খাইয়েছিল, একটা নতুন ধরনের একটা রান্না। বললো আমি যে, মেয়েটা বলছে আমি তো শনিবার দিন ছিলামই না, এই শনি রবিবার আমি ছিলামই না, এই শনি রবিবার আমি বাড়ি চলে গেছিলাম, তুমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে দেখো কী বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলেটা না আর বেশি ঘাঁটায়নি মেয়েটাকে, আর বেশি কিছু কথাও বলেনি। ও তখন ভাবলো যে না, কিছু তো তাহলে একটা হচ্ছে, তাহলে তো কেউ আমার ঘরে আসছে, তাহলে ওই মেয়েটা বেরিয়ে যাওয়ার যখন বলছে তখন তাহলে ওর জায়গাটায় তো কেউ আসছে, সে মহিলা, এটা তো আমাকে ব্যাপারটা এক্ষুনি জানতে হবে যে ঘটনাটা কী হচ্ছে আমার সাথে। ও গিয়ে বাড়িওয়ালাকে বলেছে যে আঙ্কেল আমার ঘরে কি কেউ ঢুকছে, আমাকে এরকমভাবে, আমি ওই মেয়েটি বেরিয়ে যাওয়ার সময় প্রথমে গিয়ে আগে বলেছে যে ওই আমার যে পার্টনার সে কি শনি রবিবার ছিল না? বলছে না, ও তো ছিল না, ও তো বাড়িতে গেছিলো। কেন, তুমি জানো না বাড়ি গিয়েছিল? তো আমি বলছি হ্যাঁ, না মানে ওই আর কি, আমি আপনার কাছে একটু তাও জিজ্ঞাসা করছি, মানে আপনাকে বলে গিয়েছিল কিনা আমি সেটাই জানতে চাই, আপনি তো এখানে আমাদের গার্জিয়ানের মতো, তো আপনাকে বলে গেছে কিনা সেটাই আমি দেখছিলাম। বলছে হ্যাঁ ও তো বলে গেছে, কেন কি হয়েছে? বলছে না অন্য কিছু না, আমার ঘরে কি কেউ ঢুকছে?
কারণ ও যে শনিবার ছিল না, সে আমি একটু ওরকম আমাকে এই অমুক একটা কী একটা স্পেশাল কিছু একটা বলেছে যে অমুক খাবারটা কে আমাকে করে খাওয়ালো। আমার তখন লোকটা হঠাৎ বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তো খুব অবাক হয়ে গেছে, কি বলছেন আঙ্কেল, কিছু মানে কি আচ্ছা মানেটা কি? বলছে, আরে তোমার কি কোনো ক্ষতি হচ্ছে? বলছে, না ক্ষতি আমার হচ্ছে না, কিন্তু তাহলেও কে আমার জন্য করছেন সেটা জানতে পারলে আমার ভালো লাগতো। কে সেটা? যে তোমার তো অত দরকার নেই, তুমি আম খাচ্ছ, খাও না, তোমার গাছগুনে কী হবে, অত তো তোমার দরকার নেই। তুমি একদম কেউ যদি তোমাকে কিছু দেয়, তুমি সেটা খুঁচিয়ে ঘা করতে যাচ্ছ কেন? তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু তোমার তো অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই, তাই না? তোমাকে তো কেউ আদর যত্ন করে খাওয়াচ্ছে। বলছে, হ্যাঁ কিন্তু সেখানে তো আমারও তো একটা কিছু ব্যাপার আছে, তাকে উল্টে আমি কিছু একটা মানে একটা ধন্যবাদ তো অন্তত। বলছে, একদম চুপচাপ থাকো, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই, হ্যাঁ এটা নিয়ে মাথা ঘামিও না। ও তো ভীষণই অবাক হয়েছিল, আর ও না পুরো ঘেঁটে যাচ্ছে পুরো ব্যাপারটা। ও বুঝতে চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না, ওর ওর মানে বুদ্ধি কোনো কাজ করছে না, এই কী ব্যাপার। এরপর ছেলেটারও তখন বেশ কয়েকদিন চাকরি হয়ে গেছে, তখন ও দেখলো যে সামনের সপ্তাহে আমি বাড়ি যাব। অনেক দিন আমার বাড়ি যাওয়া হয়নি, ও দিন 3-4 ছুটি নিয়ে ও বাড়ি চলে গেল, বাড়ি যায়। এবার বাড়িতে যখন যায়, ওরা 2 ভাই, ওর বোন ছিল। ওর বোন একটু মানে সে স্পেশাল চাইল্ড, এবং সে যা হয় বাড়িতে সবাই তাকে ভীষণ আদর যত্ন রাখে। তখন সে বোন কিন্তু ওকে ফোন করে বলেছিল যে একটা কিছু একটা মিষ্টি, হয়তো বা রসগোল্লা বা কিছু, ওটা নিয়ে যেতে সে বলে দিয়েছিল। ওর মাও বলেছিল যে ও কয়েকদিন ধরে চাইছে যেন দাদা যেন ওর জন্য নিয়ে আসে, তুই কিন্তু ওই মিষ্টিটা ওর জন্য নিয়ে আসিস। একটা স্পেসিফিক নাম বলে দিয়েছিল, অমুক অমুক মিষ্টি। তখন ও যখন গেছে, আর মেয়েটা বোধহয় ওরকম ঝুরি ভাজা বাদাম এইসব খেতে খুব ভালোবাসে, ও বোনের জন্য কিন্তু সবটা নিয়ে গেছে, ও খুব আদরের বোন, নিয়ে গেছে ওটা। তখন যখন এবার বোন যখন বলেছে, দে আমায় দে, আনিসনি আমার জন্য, আনিসনি ওই মিষ্টিটার নাম বলেছে, ধরে নি রসগোল্লা, আনিসনি দাদা, আনিসনি, দে আমায় দে। তখন না ও একটু হয়ে গেছে, এ মা আমি তো একদম ভুলে গেছিলাম, মা এতবার করে বলে দিয়েছে, ও আমাকে ফোন করে বলেছিল, এ বাবা এটা তো খুব ভুল হয়ে গেছে, ও খুব খারাপ লেগেছে। কিন্তু ও তো কিছু জিনিস তো এনেছে যেটা বোন ভালোবাসে, তো সেই জন্য ও ব্যাগটা খুলেছে। ব্যাগটা খুলেও দেখছে যে এরকম সেই ওই যে এখন যে সাদা যে প্লাস্টিকের বাটিগুলো হয় আর কি, যেগুলোতে আমাদের খাবার টাবার আসে বাড়িতে, সেই রকম একটা ওরকম একটা। ও বলছে, আমি তো এইটা রাখিনি, এটা কোথা থেকে আসলো? ও সেটা খুলে দেখছে, ওই মেয়েটি যে খাবারটা খেতে চেয়েছে আর কি, যে মিষ্টিটা খেতে চেয়েছে, সেই মিষ্টি বেশ গোটা 4 ওখানে রয়েছে। ও তো মানে ওর না কৃতজ্ঞতায় পুরো মনটা ভরে গেছে, এটা নিশ্চয়ই তাহলে মেয়েটা পাঠিয়েছে। মেয়েটা তো জানতো যে ও তো শুনেছিল ওই ফোনের কথাগুলো শুনেছিল, যে বোনকে ও আলোচনাও করেছিল যে আমার বোনকে এটা আমার দিতে হবে বোনের জন্য, তুমি একটু মনে করিয়ে দিও, তো আমি যখন যাব তখন আমি বোনের জন্য এটা নিয়ে যাব। তাহলে ও বোধহয় ও যখন আসার হয়েছে, তখন ও এত ওর ভাল লেগেছে, ব্যাপারটা এত ভাল লেগেছে যে আমি ভুলে গেছি, অথচ ও মনে রেখেছে, ও একদম ভীষণ কৃতজ্ঞ হয়ে গেছে। এবং ও একটাই সঙ্গে সঙ্গে মানে একটা সিদ্ধান্ত নিল যে না, অনেক কষ্ট দিয়েছি আমি মেয়েটাকে, এই রকম মেয়েকে, এত ভালো মেয়েকে আমার দূরে সরিয়ে রাখার কোনো মানে নেই। যা হয়েছে আমি ভুলে যাব, ওর সঙ্গে যা ঝামেলা হয়েছে আমি সব মিটিয়ে নেব, আমি গিয়েই ওকে বিয়ের প্রস্তাব দেব। কারণ এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। কারণ ওর তো এখনও দৃঢ় বিশ্বাস যে ওই মেয়েটাই ওর জন্যে করে, কোনো হয়তো ইগোর কিছু প্রবলেম হচ্ছে বা লজ্জা পাচ্ছে, ও হয়তো বলছে না যে আমি করছি, এটা ও স্বীকার করছে না, কিন্তু ও শিওর যে এটা মেয়েটাই ওকে ওই সার্ভিসটা দেয়। তো এই ব্যাপারে ও করলো যে মাকে ও বলল যে মা, এরকম একটি মেয়ে আমার ওখানে রুমমেট বলতে পারো, তো এরকম আমি তাকে খুব, আমার মনে হয় যে আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব, এরকম বাড়িতে ও জানিয়ে দেয়। তখন ওর মা তো সঙ্গে সঙ্গে বলে যে ঠিক আছে। ওর মা তো দেখলো আমাকে তো দেখতে যেতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে।
তখন ওর মা তার পরের সপ্তাহে ওর সঙ্গে ওর ওর বাড়িতে চলে আসে, বাড়িতে এসে থাকে। আচ্ছা, তারপরে ওরা যখন আসে তখন ও যখন চলে আসে, সরি, মা যখন আসে ওর কাছে, ও সকালবেলা উঠে একদিন ভেবেছে যে যাই আমি মায়ের জন্য চায়ের ব্যবস্থা করতে হবে, যাই উঠি। এবার উঠে ওর মা বলছে না তুই বস, আমি গিয়ে চা করে আনছি। দেখতে দেখতেই ও দেখছে যে এরকম একটা ট্রের মধ্যে 2 কাপ চা, এবং সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, ওর মা যে বিস্কিটটা খেতে খুব ভালোবাসেন আর কি, একটা ধরে নিলাম মেরি বিস্কিট খেতে ভালোবাসেন, তো সেই রকম 4টে বিস্কুট ওখানে রয়েছে। ওর মা ছেলে দুজনেই একদম, ওর ছেলেটা বলছে না, মানে সত্যি মেয়েটার মানে কোনো তুলনা নেই, এত ভালো মেয়ে তো দেখাই যায় না না। কিন্তু ওর মাথায় এই জিনিসটা আসেনি যে এই প্রসঙ্গটা নিয়ে ওর সঙ্গে, মেয়েটার সঙ্গে তো কোনোদিন আলোচনাই হয়নি, জানলো কী করে? তার মা ভাবছে যে বাবা ছেলেটা আমাকে কতটা ভালোবাসে, যে আমি কি বিস্কিট খেতে ভালোবাসি সেটা ওর এই মানে লিভ ইন পার্টনারকে সেটাও ও জানিয়ে রেখেছে, আর মেয়েটা এত ভালো যে সেটা আবার আমাকে দিচ্ছে। মা তো একেবারে মুগ্ধ। যাই হোক, একটু দেখবো মেয়েটার সঙ্গে, একটু ভালো করে আলাপ করতে হবে, যে প্রথম ইয়েতে তো মনে হলো মেয়েটা খুব ভালো। এরপর ছেলেটি বলে যে মা আমি একটু নিচে আসি, মানে সিগারেট টিগারেট খাবে আর কি, ও বাড়ির থেকে মানে নিচে নেমে চলে আসে। এরপর ওর মা দেখছে যে মেয়েটা পাশে ঘরে কিছু একটা করছে টরছে, উনি যান সেখানে, গিয়ে দেখছেন কেউ নেই, উনি ফেরত চলে আসেন। আবার নিজের কাজ কিছু, হয়তো ঘরটার একটু গোছাচ্ছেন টোছাচ্ছেন, ঘর বলতে তো একটা খুবই ছোট জায়গা। তো যাই হোক, সেখানে নিজের জিনিসপত্র বার করছেন, যে আমি এবার স্নান করব বা কিছু নিজের কাজ করছেন। আবার দেখছেন মেয়েটা গুনগুন করে গান করছে, এই শোনো, শুনছো তুমি খুব ভালো চা বানিয়েছো গো, বলে উনি আবার সেই বাইরে বেরিয়েছেন, কেউ নেই। এরকম যখন বার 2-3 হয়েছে, উনি বুঝেছেন যে ভাই এটা তো ঠিক স্বাভাবিক ঘটনা হচ্ছে না, এখানে তো কিছু একটা প্রবলেম বলে মনে হচ্ছে। উনি কি করেন, ছেলে তার কিছুক্ষণ বাদেই স্নান টান করে বেরিয়ে টেরিয়ে যায়, উনি চুপ করে বসে থাকেন। যেই ছেলে বেরিয়ে চলে যায়, উনিও টুক করে আস্তে করে একটা টাকা পয়সা নিয়ে উনি নিচে নেমে যান। নিচে নেমে গিয়ে একদম বাড়ির উল্টো দিকে যে চায়ের দোকান, সেখানে উনি যান, দিয়ে বলেন যে আমি চা খাবো। তখন সেই চাওয়ালাকে বলে যে আমার ছেলে তো এখানে থাকে, চিলেকোঠার যে ঘরটা ওইটার মধ্যে থাকে, কিন্তু আমাকে একটু বলো তো বাবা, ওই চিলেকোঠার ঘরে কে আগে থাকতো? আমার ছেলেটা না কীরকম পাগল পাগল হয়ে যাচ্ছে, মানে বানিয়ে বানিয়ে উনি বলেন কীরকম একটা পাগল পাগল হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না ওর প্রবলেমটা কি, বুঝতে পারছি না, ডাক্তার ফাক্তার দেখাতে হবে না কি? তখন বলছে হ্যাঁ মাসিমা, হবেই তো, আগের যা ঘটনা ঘটেছে ওখানে, এটা তো ওর সঙ্গে তো একা না, এটা তো পরপর ঘটেই যাচ্ছে, তারপরেও তো ওই ভদ্রলোকের এত টাকার খাই বাবারে, ওই ঘরটাই সবসময় উনি নতুন যারা দূর থেকে আসে তাদেরকে উনি এইটা দেন। বলছে মানে কী ব্যাপারটা আমাকে একটু বলো তো দেখি বাবা। তখন বলছে আসলে কি জানেন, ওখানে একটি মেয়ে এসে, সেও একটি গ্রাম থেকে বাইরের থেকে আসা একটি মেয়ে, খুব সাধারণ বাড়ির একটি সাধারণ মেয়ে, সে ওখানে এসেছিল। এবং কিছু মেয়ে থাকে না যে ভীষণ গুছিয়ে সংসার করব, মানে খুব সে খুব এটা পছন্দ করতো আর কি, সব কিছু খুব সুন্দরভাবে, সে নিপুণভাবে সব কাজ করতে পছন্দ করতো এরকম। তো সে যখন কলেজে পড়ে, তখন কলেজে তার সঙ্গে একটি ছেলের একটি সম্পর্ক হয়। তো কিছুদিন বাদে, সাধারণত কলেজে পড়া ছেলেদের এই জিনিসগুলো ঠিক হয় না, যখন ওদের সম্পর্ক বেশ গভীরতা পায়, তখন ও জানতে পারে যে ছেলেটি কিন্তু যে গ্রামে থাকে আর কি, সেখানে তার স্ত্রী আছে। এটা জানার পর মেয়েটা ওই বাড়ি ছেড়ে চলে যায়, মানে সে একটা কেমন হয়ে যায়, মানে তার একদম মানে ব্যালেন্স হারিয়ে ফেলে মেয়েটি, এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। এবং তারপর মেয়েটিকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
মানে নেই 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 সেই নিয়ে পুলিশ কেস হয়, পুলিশ আসে, অনেক কিছু হয়, তার বাড়ির লোকেরা কেস করে যে মেয়েকে খুঁজে পাচ্ছি না হেন তেন, সেই পুলিশ আসে, তারপরে কিন্তু মেয়েটাকে আজ অবধি তার কোনো, সে উবে গেছে, তার কোনো স্ট্রেস পাওয়া যায়, কোনো খবর নেই। কিন্তু তারপরে একটা সময় তো ব্যাপারটা আবার ধামাচাপা পড়ে যায়, বছর 2 বলে, এটাও আমি প্রায় 7-8 বছর আগের ঘটনা বলছি। তারপর থেকে এ পর্যন্ত 3 ওখানে লোক এসছে, ছেলেরা এসছে, মেয়েরা যখন থাকে তাদের খুব একটা সমস্যা কিছু হয় না, কিন্তু যখনই কোনো ছেলে থাকে বা একবার একটি বিবাহিত কাপেলও ছিল, তাদের মধ্যে চূড়ান্ত ঝামেলা হয়ে যায় এবং সেই স্ত্রী কিন্তু সেই বাড়ি থেকে চলে যায়। তার কিছুদিন বাদে লোকটি অসুস্থ হয়ে পড়ায়, তারপর তার স্ত্রী তাকে নিয়ে চলে যায় আর কি। এমনভাবে মানে তার উপস্থিতিটা ওরা টের পায়, ওই ঘরে যারাই থাকবে তারাই হচ্ছে, বিশেষ করে যদি কোনো অল্প বয়সী ছেলে সেখানে থাকে, সে কিন্তু তার উপস্থিতিটা টের পায়, কারণ সে তাকে একেবারে সেবা যত্ন করে তাকে একেবারে অস্থির করে তোলে, একেবারে অস্থির করে মানে সেই সেন্সে আর কি, তাকে একেবারে মুগ্ধ করে ফেলে। হয়তো এটা হতে পারে যে নিজে খুব সংসার করব, গুছিয়ে সংসার করবো, এরকম একটা তার মানসিকতা ছিল, তবে এটা তো যখন তার এই বিদেহী ব্যাপারটা আসছে মানে সে তো আর বেঁচে নেই, এটা তো শিওর। কিন্তু পুলিশ কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি যে কোথায় কিভাবে তার মৃত্যু হয়েছে বা কী বৃত্তান্ত আর কি, সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু তারপর থেকে যা হয় এটাই হয়েছে। তখন ভদ্রমহিলা খুব চেষ্টা করে যে ছেলেকে বাড়ি নিয়ে চলে যাওয়ার, কিন্তু সে বলে যে আমি এখন কিছুতেই যেতে পারবো না, কারণ এখন আমার ছুটির ব্যাপার, তাহলে আমার চাকরিটা চলে যাবে, আমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি বা আমি সেটা টিকিয়ে রেখেছি অনেক কষ্ট করে, আমার এখন উন্নতির সময়, এখন তুমি আমাকে কী বলছো, এগুলো আমি কিছুতেই শুনবো না। তারপর বেশ মাস 2.5 বাদে তখন ভদ্রমহিলা আবার মানে ছেলে আবার ছুটিতে যায়, তখন উনি যে করে হোক ব্যাপারটাকে এমন কিছু করেন যাতে ও আর ওই বাড়িতে ফেরত না যেতে পারে। কিন্তু এই ঘটনার যে শেষ অবধি কী পরিণতি হয়েছিল সেটা যিনি বলেছেন তিনিও বোধহয় সম্ভবত ভালো করে তার কাছে ওই খবরটা নেই, যে তারপর ছেলেটি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটি কোম্পানি জয়েন করে, যার ফলে তিনি আর জানেন না যে এ পরবর্তী ক্ষেত্রে সেই যে মেয়েটির সঙ্গে যে থাকতো আর কি, তার সঙ্গে কি আদৌ তার বিয়ে হয়েছিল, মানে তার পরবর্তী ঘটনাটা কিন্তু আর কিছু জানা যায়নি। শুধু জানা গেছে যে ওই বাড়িটাও মানে মা এমন কিছু করেন যাতে সে ওই বাড়িটাও ছাড়ে এবং সেই চাকরি থেকে আরেকটু বেটার জায়গায় সে চলে যায়। তো এইরকম একজন যদিও ব্যাপারটা খুব একটা সুবিধের নয়, আমাকে একজন লুচি আর বেগুন ভাজা করে খাওয়াচ্ছে, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, বোধহয় আমার দরকার নেই সেরকম লুচি খাওয়ার, ওই লুচি বোধহয় হজম হবে না, ভয়ের চোটেই হজম হবে না, বা আমাকে একটা কাপ চা কেউ দিয়ে গেল না, এটা ইমাজিন করতে আমার একটুও ভাল লাগছে না, তার চেয়ে আমার নিজে চা করে চা খাবো না সেও ভালো, কিন্তু এই কেউ এসে আমাকে এরকম চা দিয়ে গেল, আমি তাকে দেখতেই পেলাম না বাবা, দরকার নেই। হ্যাঁ, পরে যে কি হলো সেটা কিন্তু উনি আর মানে জানতে পারেননি। যা হয় এইসব বেসরকারি জায়গায় যা হয়, লোকজন আসে যায়, এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলোতে তো তাই হয়, আসে যায়, কেউ আর সেইটা নিয়ে আর কেউ মানে যে কোনো জায়গাতেই চাকরি একবার চাকরিতে থাকা চাকরিতে না থাকার মধ্যে অনেক পার্থক্য থাকে আর কি, স্বাভাবিকভাবে সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। সেই লোকটিও কিন্তু, যিনি বলেছেন ঘটনাটা, যার কাছ থেকে এসছে ঘটনাটা, তিনি কিন্তু আর জানেন না শেষ অবধি কী হয়েছিল, সেটা কিন্তু জানা যায়নি। তবে এটা ঠিক, ও ছেলেটি বাড়িটা যখন ছাড়তে পেরেছে, তার মানে সে ওই যে সেই বিদেহী যে যিনি ওকে সেই সার্ভিসটা দিচ্ছিলেন আর কি, তার কবলমুক্ত হয়ে যায়, ও কিন্তু তার কবলমুক্ত হয়, এইটা একদম শিওর। কারণ তার মা এমন কিছু একটা প্রোটেকশন তাকে দেন যাতে তার কাছে এই ধরনের কিছু এন্টিটি যাতে না আসতে পারে, সেই ব্যবস্থাটা উনি করে দেন।
আরে কোনো ব্যাপার না বুলবুল, পরে দেখে নিও, পরে রেকর্ডিং দেখে নিও। আচ্ছা, সবার কেমন লাগছে আমি তো জানি না। রাধাশ্রী চ্যাটার্জি ইজ ওয়াচিং, অরুণিমা গাঙ্গুলি, ত্রিদীপ ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্যা চৌধুরী, শর্মিষ্ঠা হাজরা, সুমি রয়, দোয়েল নাগ, পাপিয়া ব্যানার্জি, রিয়া চক্রবর্তী, সবাইকে, সপ্তপর্ণা দাস, সবাইকে স্বাগত। আচ্ছা, এরপরে এবার যাই বলবো সেই ঘটনাগুলি একটু বেশি বড় বড়, ঠিক আছে? আর ওই বাড়িওয়ালা ভদ্রলোককেও আমার খুব অদ্ভুত লেগেছে। সে আবার হেসে হেসে বলেছে, হ্যাঁ যা পাচ্ছ পেয়ে যাও। বাপরে, বলে কি যা পাচ্ছ পেয়ে যাও, মানে মানুষের কাছ থেকে কিছু আনএক্সপেক্টেড কিছু পেলে নিশ্চয়ই সেটা ঠিক আছে, চলো। কিন্তু আমি একটা জিনিস পাচ্ছি, আবার সেটা উনি বলেছেন যে ওটা তো তোমার তো কিছু ক্ষতি হচ্ছে না, তুমি তো পাচ্ছ, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? বাবারই রক্ষা করো। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 4 জন ছেলে, খুব ঘনিষ্ঠ বন্ধু তারা, এবং তাদের একটা কমন শখ হচ্ছে 4 জনেই ঘুরতে খুব ভালোবাসে। তারা এই জিনিসটাতে খুব অভ্যস্ত। কিছু কিছু বড় বড় শহরে তারা এই সিস্টেমটা আছে, সেখানে গিয়ে তারা না একটা গাড়ি ভাড়া করে নেয়। গাড়ি ভাড়া করে যদি ড্রাইভার পেয়ে গেল তো ভালো, আর যদি না পেলেও তখন ওই নিজেদের ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে তারা কনভিন্স করে সেই গাড়িটা নিয়েই তারা বেরিয়ে যায়, এবং আসার সময় সেই গাড়িটা তারা জমা টমা দিয়ে, এবং তাতে যা ওদের ঘোরাটা খুব নিজেদের ইচ্ছা মতো ওরা ঘুরতে পারে আর কি। এবং ওই সব সময় বেশি তো ছুটি তো সবাই পায় না, ওই ম্যাক্সিমাম 2-3 দিনের জন্যে। তা সেবার ওরা গেছে দুমকা, আমি নামটা বলেই দিলাম। তো যাই হোক, তো দুমকা যখন গেছে ওরা ট্রেন থেকে নেমে প্রথমে এমনি ভাড়ার গাড়ির খোঁজ করেছে। তো এমন একটা সিজনে ওরা গেছে যে বোধহয় সব বাঙালি দুমকা চলে গেছে। তো কোথাও কিছু জায়গা নেই, কিচ্ছু নেই। আর 4 জনে না খুব একটা, 4টে ছেলে তো, অল্প বয়সী 4টে ছেলে, ওরা খুব একটা ওই কোথায় ভালো জায়গা পাচ্ছে কিনা, ভালো খেতে পাচ্ছে কিনা, ওটা ওদের কাছে কোনো ম্যাটারই করে না। একদম রাস্তায় ওরা থেকে যেতে পারে, এরকম ওদের মানসিকতা। মানে একেবারে সত্যি ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওরা যখন গাড়ি খুঁজতে একজনের সন্ধান ওরা পায়, যে যেখানে গেলে বাবা 4 জনে মিলে চেষ্টা করছে কি দরজাটাকে ভেঙেই ফেলে দেবে বোধহয়। উফ। আচ্ছা, এবার ওরা একজনের খবর পায় যে যার কাছে বেশ কয়েকটি গাড়ি আছে। তখন তার সঙ্গে ওরা যোগাযোগ করে এবং সেখানে সেই লোকটির কাছে যায়। দেখে যে বেশ বড় একটি তার গ্যারাজ আছে, সেখানে পরপর গাড়ি রাখার জায়গা দেখেই বুঝতে পারলো যে এখানে প্রচুর গাড়ি থাকে। কিন্তু ভদ্রলোক বললেন, আমার কাছে কিচ্ছু নেই, সব গাড়ি, মানে এই রকম একটা সিজনে তোমরা বেড়াতে এসছো, তো এই সময় পাওয়া যায়, তোমরা আগে করনি কেন? অনলাইনে আমার গাড়ি বুকিং হয়, হেন হয় তেন হয়, সব ড্রাইভারে বেরিয়ে গেছে, একটা গাড়ি আমার কাছে নেই। তখন একজন না খুঁজছিল, মানে ও পুরো ওই ভেতরে ঢুকে বেশ কৌতূহলী হয়ে দেখছিল, মানে তাদেরও গাড়ির বিজনেস আছে। তখন বলছে, আসলে কি জানেন তো আঙ্কেল, আমাদেরও গাড়ির বিজনেস, আমার সব কটা গাড়ি বেরিয়ে গেছে, এবং আমারও সেই একই অবস্থা। আমি আমার নিজের গাড়িটা যেহেতু অন্য স্টেটে আসছি, আমি নিয়ে আসতে চাইনি, আর তাছাড়া আমার সব গাড়ি ওরকম ইয়েতে বেরিয়েও গেছে, সব ভাড়া হয়ে গেছে, নাহলে কি আর আমি আমার নিজের গাড়ি ছাড়া আসতাম? এইসব বলে ঠলে লোকটাকে একেবারে পেড়ে ফেলেছে। তখন তারপরে একজন বলছে, আচ্ছা আপনার একদম ওই যে অন্ধকার একটা গাড়ি দাঁড় করানো রয়েছে, ওটা কী গাড়ি? তখন ওরা দেখছে যে মানে যেটাকে বলা যায় যে গাড়িগুলো খুব পুরনো হয়ে গেছে, মানে ভিনটেজ কার বলে না ওরকম একদম, কিন্তু গাড়িটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা,
মানে চকচক করছে গাড়িটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো ধুলোবালি বা ধুলো ময়লা লাগা নয়, বেশ তাকে বেশ সে যত্ন পায়, সেটা দেখলে বোঝা যাচ্ছে। তখন উনি না একটু মুখটা ইয়ে করে বললেন, ওই গাড়িটা নেবে না, ওর ইতিহাস ভালো না, ওর ইতিহাসটা ভালো না, ওটাকে আমি দিতে চাই না। বলছে আরে আপনি ইতিহাস নিয়ে কি হবে, আরে বাবা আপনি আমরা খুব ভালো, দেখুন ও বলে যে আমি অমুক জায়গায় ড্রাইভ করেছি, আমি পাহাড়ে ভীষণ ভালো ড্রাইভ করতে পারি, হেনো তানো, তাকে একেবারে ভীষণ, মানে উনি যদি 1000 টাকা চান তো ওরা 1500 টাকা দিতে রাজি আছে এরকম। তখন বলছে দেখো এই গাড়িটা বার কয়েক কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, খুব সাবধানে এটা যদি চালাতে পারো, মাথা ঠান্ডা কার সে চালাবে। তখন ওর মধ্যে যে রাজু বলে একটি ছেলে, সে বেশ হাট্টা কাট্টা, মানে বেশ মানে শক্তিধর আর কি একজন, সে বলে আমি চালাবো, আপনি আমাকে দিন, আমি আজ অবধি কোনো দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করিনি, আর বাড়ি থেকে এত দূরে মরতে তো আসিনি, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন, আমার বাবা মা বেঁচে আছেন, আমার বাড়িতে আত্মীয় স্বজন সবাই রয়েছে, আমি এখানে মরতে আসিনি, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার গাড়ি আপনাকে আমি একদম ঠিকঠাক অবস্থায় ফেরত দিয়ে যাব, গাড়ির সমস্ত দায়িত্ব আমার। তখন সেই গাড়িটাকে বার করা হয়, ওরা দেখে যে গাড়িটা কিন্তু একদম চকচক চকচক করছে, একদম ভীষণ পরিষ্কার রেখেছেন উনি। তখন বলছে তাহলে কিন্তু আমাকে পুরো মানে টাকাটার কিছু পোর্শন তো আগে উনি নিয়ে নেন, তারপর গাড়িটা আবার ফেরত আসলে তারপরে বাকি টাকাটা নেন, এরকম হয়তো পদ্ধতিটা। বলে আমি কিন্তু যে গাড়িটা মানে ভাড়ার জন্য আমার যে হয়তো 1000 না কত টাকা, 2000 এরকম যাই হোক, আমি কিন্তু পুরোটাই নেব, কারণ এটা আমাকে অনেকবারই সারাতে হয়েছে, আমি খুব দুশ্চিন্তায় থাকবো যে তোমরা এটাতে করে যাচ্ছ, খুব সাবধানে যেও, এটা ভীষণ অ্যাক্সিডেন্ট করে, আমি দিতে চাইছিলাম না, তোমরা 4টে তাজা প্রাণ, আমার খুব ভয় লাগছে। বলছে আরে বাবা কিচ্ছু হবে না, এইসব কোনো ব্যাপারই না, আমাদের তো গাড়ি বিজনেস, আমরা তো জানি এরকম হয়, ওরকমভাবে দাগিয়ে দেওয়া উচিত না যে এই গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রবণ বা এরকম কিছু, আসলে ড্রাইভারের দোষ থাকে বা সিচুয়েশনও এরকম হতে পারে, কিন্তু এরকম দুর্নাম করার কোনো ব্যাপার নেই। এসব অনেক ভুজুং ভাজুং দিয়ে ওরা গাড়িটা নিয়ে রওনা দেয়। মোটামুটি ওরা স্টার্ট করে ওরকম বেলা 11টা হয়ে যায়, তারপরে ওরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে দেয়। এবার বেশ দুপুরবেলা ওরা নেমে খাওয়া দাওয়া করবে, এরকম একটা জায়গায় গিয়ে একটা ধাবাতে গিয়ে ওরা খাবে দাবে। তখন যে স্টিয়ারিংয়ে যে বসে আছে রাজু বলে যে ছেলেরই, সে বলে দূর আমার নামতে ইচ্ছা হচ্ছে না, তোরা কিছু খা, আমার সেরকমভাবে খেতেও ইচ্ছা হচ্ছে না, আমার জন্য ওই একটা কিছু রুটি ফুটি কিছু একটা নিয়ে আমি এখানে বসেই খাবো। আরে ভাই তুই নাম, নিচে নেমে কিছু করবার না, না কোনো আমার যেতেই ইচ্ছা হচ্ছে না, আমি এখান থেকে নড়ছি না, আমি এখানেই বসে থাকবো। তো ভালো কথা, দূর বাবা কী রে, 4 জনে একসঙ্গে এসেছি, 4 জনে ইয়ে করবো, না 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 আমি, তোরা যা না তোরা যা না। ওরা কিছুতেই ছেলেটার নামছে না গাড়ি থেকে, ওরা খুব অবাক হয়ে যাচ্ছে। তারপরে এবার আবার গাড়ি ছুটিয়েছে, এবার ওরা যে জায়গাটায় যাবে সেই জায়গাটা ওখান থেকে বেশ বেশ কয়েক ঘন্টার রাস্তা, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, জঙ্গল আছে ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাটার নাম আমার মনে নেই বা আমি জানি না। তো সেইখানে এবার আস্তে আস্তে ওই দুপুরবেলা বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, আশেপাশটা একটু ওরা বা যাচ্ছে যেখানে ইচ্ছা গাড়ি থামিয়ে ওরা ছবিটা, এই যে সিটে বসেছে সে নড়েও না চড়েও না, সে যেন একটা সে যেন একটা জগদ্দল পাথরের মতো বসে রয়েছে। আর সে খুব বিরক্তও হচ্ছে যে কেন এতবার নামছিস কেন তোরা, আমাদের যেতে যেতে পৌঁছতে পৌঁছতে আমি চাইছি না সন্ধ্যা হয়ে যাক, আমি তার আগেই জায়গাটা পৌঁছতে পারলে ভালো হয়। যাকে বসেছে এবার গাড়ি চলছে 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 চলছে। যারা এবার যত মানে মানে খাওয়া দাওয়া করেছে আর কি, খাওয়া দাওয়া করলে যা হয়, আর তার আগের দিন রাত্রের থেকে ওরা স্টার্ট করেছে, যার ফলে ওদের খুব ঘুম পেয়ে গেছে, বেশ ঘুম পেয়ে গেছে। বাকি 3 জন ঘুমিয়ে পড়েছে, একজন সামনে বসে যে চালাচ্ছে রাজু তার পাশে বসে ঘুমিয়ে পড়েছে, আর পেছন দিকে বাকি 2 জন একেবারে ঘুমে কাদা। একজনের যখন একটু ঘুমটা একটু পাতলা হয়েছে, সে তখন আড়মোড়া ভেঙে উঠে বসেছে, উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখছে ও বাবা রাত্রি 10টা, এতক্ষণ অব্দি গাড়িটা চলছে, অদ্ভুত ব্যাপার। তখন ও বলছে এই কিরে রাত্রি 10টা বাজলো, আমরা এখনও সেই জায়গাটা পৌঁছানোর, তো জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে, কী ব্যাপার?
তখন বলছে এই তো আর একটুখানি বাকি। ওই যে রাজু সে বলছে আর একটুখানি বাকি। বলছে আর একটুখানি বাকি, কি আশ্চর্য ব্যাপার, এখনও আমরা পৌঁছলাম না, কী রে বাবা। তো বলে ও আবার পাশ ফিরে ঠিক আছে, আর যখন একটুখানি বাকি ও আবার ঘুমিয়ে পড়েছে। এরপর আরেকজনের ঘুমটা ভেঙেছে, সে তখন ঘড়ি দেখছে, তখন রাত্রি 12টা, একদম পাহাড়ি শুনশান জায়গা, পাহাড়ি জায়গা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় সেরকম। বলছে আমরা তো কোথায় যাচ্ছি, এটা কি নিরুদ্দেশের জায়গায় যাচ্ছি নাকি, এত ঘন্টা তো ডিস্টেন্স নয়। কোনো গুগল ম্যাপ কাজ করছে না, কোনো মোবাইলে কোনো টাওয়ার কিছু নেই। তখন ওর বাকিদের বলে এই ওঠ রে, 12টা বাজে, আমরা এখন খিদেও তো পেয়ে গেছে, কিরে রাজু কোথায় দিয়ে যাচ্ছি আমরা, এটা কোন রাস্তায় ঢুকেছিস ভাই, আমরা কোন কোন জায়গায় যাচ্ছি, কিছু এত ডিস্টেন্স তো না, এত ঘন্টা ধরে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি। তখন শুনছে রাজু পুরো ঘ্যাস ঘ্যাসে গলায় বলছে চুপচাপ বসে থাক। গলাটা ঠিক নর্মাল না, মানে এত ছোটোবেলার বন্ধু সরি ছোটোবেলার বন্ধু সবাই সবার গলার আওয়াজটা খুব পরিষ্কারভাবে চেনে, সেখানে শুনছে পুরো ঘ্যাস ঘ্যাসে গলায় বলছে চুপচাপ বসে থাক, একদম কথা বলবি না। তখন ওরা একে অপরের দিকে তাকাচ্ছে, কি বলছে রে, এ কী বলছে ও, আর এটা কার গলা, এটা কে বলছে এরকম অদ্ভুতভাবে একটা কথা বলছে কে। তখন ঠিক রাজুর যে পেছনেই বসা ছিল সে ওকে ধাক্কা মেরে বলছে এই তুই কী হয়েছে তোর, বলে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দিতে গিয়ে ও গাটা ধরে দেখছে একদম ঠান্ডা বরফের মতো, এবং মনে হচ্ছে যেন মুড়েও কাঠ হয়ে আছে, একদম শক্ত। তখন ওদের না একটু মানে সে তাড়াতাড়ি করে হাত ছেড়ে দিয়ে বলছে কিরে ও তো পুরো ঠান্ডা, পুরো গাটা পুরো ঠান্ডা। এবার যে পাশে বসে আছে তার আর সাহস হচ্ছে না যে ওকে ধাক্কা দেওয়া বা কিছু। তো বলছে গাড়ি কিন্তু থামাতেই হবে, এবার কিন্তু গাড়িটা তোরা থামা, গাড়িটা তোরা থামা, গাড়িটা তো কেউ উল্টোপাল্টা চলছে মনে হচ্ছে, কোথায় যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তিনজনেরই মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে ভয়ের চোটে, যে এটা এটা কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, এটা অন্ধকার রাস্তা, এত ঘন্টা ধরে আমরা কোথায় যাচ্ছি, পৃথিবীর কোন প্রান্তে যাচ্ছি, এত ঘন্টা তো লাগার কথা নয়। তুই কি গাড়ি কোথাও থামিয়েছিলি, মানে এক একটা প্রশ্নের উত্তর ও কিচ্ছু উত্তর দিচ্ছে না, কিরকম একটা আড়ষ্টই তো বললাম ঠান্ডা হয়ে যেন মনে হচ্ছে জমে গেছে, এরকমভাবে গাড়ি চলে যাচ্ছে। তখন পাশে যে জন বসা সে অনেক কষ্টে সেই স্টিয়ারিংটা পুরো ধরেছে, ওই মানে ব্রেক ফ্রেক কষে কোনো রকমে সে একটা জায়গায় গিয়ে গাড়িটাকে থামিয়েছে। এবার তিনজনেই দুদ্ধার করে নেমে গেছে, নেমে গিয়ে বলছে এই তুই নেমে আয়, তুই নেমে আয়। এবার রাজু এরকমভাবে ওদের দিকে মুখটা তাকিয়েছে, ঘুরে তাকিয়েছে, জানলা দিয়ে তো ওরা কথাটা বলছে নেমে আয়, তুই নেমে আয়, তুই এতক্ষণ স্টিয়ারিংয়ে বসে রয়েছিস, তোর শরীর খারাপ লাগছে, তুই নেমে আয়। ও শুধু মুখটা ঘুরিয়েছে, ওরা দেখছে সেটা একটা বিভৎস কিছু, সেটা একটা ভয়ঙ্কর কিছু। এটা আজ যাই হোক ওদের ছোটোবেলার থেকে আজন্ম পরিচিত যে একসাথে বড় হয়ে ওঠা যে বন্ধু, সেই বন্ধুটা কিন্তু এটা নয়, এটা একটা ভয়ঙ্কর চেহারার একটা কিছু। তখন ওরা ভয় চলে গাড়ি থেকে উড়ে বাবারে করে সরে গেছে, দেখা গেলো গাড়িটা ফুল স্পিড নিয়ে বেরিয়ে চলে গেল। এবং যেটুকু ওরা দেখতে পেলো ওদের মানে তিনজনেরই আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছে, যে সে একটা ভয়ঙ্কর মুখ করে ওদের দিকে তাকিয়েছিল, বিভৎস ভয় পেয়েছে। তখন ওরা কিছুক্ষণ তো মানে ওদের নিজের আবার স্বাভাবিক হতে ওদের অনেকক্ষণ সময় লেগেছে, যে এটা কি হলো, আমাদের লাগেজগুলো চলে গেল ওই গাড়িটার সঙ্গে, ওটা কে, ও কি হয়েছিল ওর, এতক্ষণ আমরাই বা কোথায়, ওরা তো কিছুই বুঝতে পারছে না। সবার সঙ্গে ছোট মানে কাঁধে ঝোলা ব্যাগ এইগুলো ওদের সঙ্গেই ছিল, বা কেউ কারো কারো পিঠে ছিল, যে কিন্তু মেন যে ওদের যে লাগেজগুলো সব তো গাড়ির পেছনে রয়ে গেছে। ওরই বা কী হলো, রাজুরই বা কী হলো, ওরা তো নিজেদের মধ্যে মানে স্বাভাবিক হতে ওদের নিজেদের অনেকক্ষণ সময় লাগলো। তারপর ওরা বললো তাহলে আমরা কি করব, আমরা পিছিয়ে যাব না এগিয়ে যাব, সেটাও তো আমরা বুঝতে পারছি না, পাহাড়ি রাস্তা কিচ্ছু বুঝতে পারছি না। বলছে আমাদের এগোনো ছাড়া তো কোনো রাস্তা নেই, এটা যে মানে খুব বড় রাস্তা তাও কিছু না, এই রাস্তায় সারাদিনে সাকুল্যে একটা গাড়ি চলে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না, এগিয়ে চ, এগোনো ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই, এগো। তখন ওরা হাঁটতে শুরু করে, হাঁটতে 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 দেখে যে পাহাড়ি জায়গাটা যেন ওরা একটু ছাড়িয়ে একটা জঙ্গলের ভেতর দিয়েই ওরা হাঁটছে, এরকমই ওদের মনে হচ্ছে, রাস্তা ধরেই ওরা হাঁটছে, ওরা কিন্তু খুব একটা মানে জায়গা থেকে সরেনি, মোটামুটি ওদের যেটুকু মাঝে মাঝে একটু ওই মোবাইল জ্বালিয়ে একটু দেখে নিচ্ছে যে কোথা দিয়ে, আর কি ভয়ঙ্কর অবস্থা,
যে চারপাশে ঘুরঘুরটি অন্ধকার, 3 জন সম্পূর্ণ একটা অচেনা জায়গা, ওরা কোথায় সেটাও ওরা বুঝতে পারছে না, কোনো নেটওয়ার্ক কোনো কাজ করছে না, কাউকে ফোন করার, ফোনটাই বা কাকে করবে, মানে সমস্ত দিক দিয়ে ওরা পুরো বিভৎস ওদের সিচুয়েশান। হাঁটতে হাঁটতে ওরা কতক্ষণ হেঁটেছে ওরা তা জানে না, অনেকক্ষণ বাদে ওদের মনে হয়েছে যে একটা মানে কোনো চায়ের দোকান টাইপের একটা ওরকম কিছু। তো সামনে গিয়ে দেখেছে যথারীতি সে রাত্রে মাঝরাতে কে বসে থাকবে ওদের জন্যে ইয়ে জ্বালিয়ে। তখন প্রায় রাত্রি 12:30 পৌনে 1, ওরা প্রায় আধ ঘন্টা 45 মিনিট ওরা টানা হেঁটেছে। তারপরে ওরা বুঝলো যে না আমরা তাহলে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে চায়ের দোকান যখন এখানে একটা আছে তার মানে এখান দিয়ে গাড়িটা যায়, গাড়ি চলার রাস্তা ওরা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই রাস্তাগুলো যে একটা ভীষণ চওড়া রাস্তা, ভীষণ সুন্দরভাবে মেনটেন এরকম কিন্তু কিছু না। তো যাই হোক, যা পাওয়া গেছে, এখন ওরা ওই সামনে দেখলো খাটিয়াও রয়েছে আর বেঞ্চ রয়েছে। তো তার মধ্যে আগে তো ওরা বসলো, ধারে পাশে কোথাও কোনো জল নেই, কিছু নেই, ওদের তখন মানে ভয়ানক অবস্থা। যাই হোক, একটা তো জায়গা একটা পাওয়া গেছে, এখানে চায়ের দোকান, ভাই তবু তো একটা মনে হচ্ছে যেন মানুষের ছোঁয়া, মানুষ এখানে আসে, সকালে নিশ্চয়ই মানুষ এখানে আসবে। তো যাই হোক, ওরা ওই যা ছিল সেগুলোকে জোড়া দিয়ে ওই যার ব্যাগ মাথায় দিয়ে, ছোট ছোট ব্যাগ মাথায় দিয়ে ওরা ওখানেই, প্রচণ্ড ক্লান্ত ছিল আর তার চেয়ে মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত, ভয় পেয়েছে, প্রত্যেকে ভয় পেয়েছে, ওরা তারপর ঘুমিয়ে পড়ে। তো যখন আবার মানে ওই রকম ছাড়া ঘুম হচ্ছে আর কি, ভয় পাচ্ছে, আবার হয়তো একজন বলছে ভাই আমি জেগে আছি তোরা ঘুমো, এরকম টাইপের হতে হতে খুব বেশি তো ছিল না, 3-4 ঘন্টার মধ্যে আবার সকাল হয়ে যায়। তখন যে ওই জায়গার আর কি যে চায়ের দোকানের মালিক, সে একদম খুব ভোর হতেই সে চলে আসে। সে ওদেরকে দেখে বলে, কি আপনারা এই রাস্তায় আপনারা কখন এসেছেন? আমি তো কালকে 7টার সময় আমি বন্ধ করে দিই, কারণ 7টার পর এখান দিয়ে খুব একটা যাতায়াত কেউ করে না, আপনারা কোথা থেকে আসলেন? ও তো ওরা বলেছে এই ব্যাপার। সে বলেছে বাবা এরকম তো ঘটনা আমি জীবনে কখনো শুনিনি। ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের তো পুলিশকে জানাতে হবে পুরো ব্যাপারটা, যার গাড়ি তাকে জানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন বলছে এখান থেকে আমি সকালবেলা লরি আসবে, আমি ধরিয়ে দেবো আপনাদেরকে, আপনারা ওদেরকে চা পাও, ওদের কাছে কিছু পয়সা করি তো ছিলই। তারপর সেই এসে দিয়ে দেয় চাটা, ওরা যা ওখানে ছিল সেই সমস্ত ওরা খেয়েছে। ওরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, কিচ্ছু খায়নি। সেই আগের দিন দুপুরবেলা ওরা সেই ভাত খেয়েছিল যেই ধাবাতে, তারপরে বোধহয় একটা জায়গায় চা খেয়েছিল, তারপরে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ডই ক্ষুধার্ত ছিল। যাই হোক, ওরা খেয়েটে ও একটু হলো। তারপরে একটা লরি আসলো, এই লোকটা তাকে বলে দিল যে সামনে শহরে ওদেরকে ছেড়ে দাও, ওই থানাতে যাবে, ওরা থানাতে বলবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে থানাতে যোগাযোগ করে, ওরা বলে যে এরকম আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। গাড়ির নাম্বার তো ওদের ভালো করে মনে ছিল না, কিন্তু একজন গাড়ির পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছিল, তাতে গাড়ির ওই নাম্বার প্লেটটা ওরা পেয়ে গেল। তো এবার সেটা দিয়ে পুলিশ তাই সেই সঙ্গে যোগাযোগ করলো, মালিকের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। ওরা আবার সেখানে আসলো, মানে মালিকই ওদের কাছে আসলো নাকি ওরা মালিকের কাছে গেল। যাই হোক, ওই মালিক বললো তো আমি কি আর বলবো, পুলিশের সামনেই বললো যে, পুলিশও বললো যে হ্যাঁ এই গাড়ি তো অনেক কেস আছে। মানে ওরা যখন যেখানে থেকে নিয়েছে, যে গ্যারাজ থেকে ওরা নিয়েছে গাড়িটা, সেটা যে থানার আন্ডারে, তারা বললো যে হ্যাঁ আমাদের কাছেও খবর আছে, এই গাড়িটা 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই গাড়িটার যিনি মালিক ছিলেন তিনি হচ্ছেন বর্তমানে যিনি মালিক তার কাজিন। তিনি খুব শৌখিন মানুষ ছিলেন এবং তিনি খুব দাম দিয়ে এই গাড়িটা উনি কিনেছিলেন। গাড়িটা একবার উনি গাড়িটা নিয়ে যান এবং আমরা জঙ্গলে, মানে তারপর 7 দিন ওনার কোনো খোঁজ নেই। তখন এই ভাই বা দাদা যেই হোক আর কি, যার কাছ থেকে ওরা গাড়িটা ভাড়া নিয়েছে, সেই ভদ্রলোক থানাতে রিপোর্ট করেন, যে মানে করেন আর কি, জানান যে এরকম আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, খুঁজে দাও। তো খুঁজে পাওয়া যায়নি। তারপরে একটা খুব মানে গহন জঙ্গলের ভেতরে পরিত্যক্ত গাড়িটাকে পাওয়া যায় এবং সেখানে ওনার ডেড বডিও পাওয়া যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু গাড়িটার কিছু হয়নি। এবং তারপর এই যে ভদ্রলোক উনি যে ভাড়া দিয়েছেন, তার আবার 2-3 বছর বাদে ওই গাড়ি আবার ভাড়া হয়, সেটাও অ্যাক্সিডেন্ট হয়। আর
তারপর মানে এই গাড়িটা নিয়ে পুলিশও জানে, এবং তারা বলে যে এই গাড়িটা আপনি আবার ভাড়া দিয়েছেন কেন। পরপর 2-3বার এটাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং 3বারই লোকের মৃত্যু হয়েছে। আপনি এই গাড়িটা কী করছেন, কেন এই গাড়িটাকে আপনি ভাড়া দেন? ভীষণ রাগারাগি করতে থাকে ওরা। যা আশ্চর্য ব্যাপার তো, এবার গাড়িটা আবার হারিয়ে গেল, এবার আমরা তো নিশ্চয়ই ওই এই লোকটাকেও তো তার মানে মৃত হিসেবেই পাবো। এটাই চারপাশে সমস্ত জায়গায় সেই ওদেরই তোলা গাড়ির চারপাশে যে ছবি, সেই গাড়ির ছবি দিয়ে চারপাশে সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়। চারপাশে ভীষণ খোঁজাখুঁজি চলতে থাকে। তারপরে একটা সময় তো ওরা বলে যে আমাদের তো ছাড়ুন, আমাদের সে অনেক কিছু করে ঠরে যাই হোক, তারপর ওরা ছাড়া পায়। কারণ ওরাও তো, পুলিশ কী করবে, ওদেরকেও তো ভাববে যে ওরাই হয়তো বন্ধুকে খুন করে দিয়েছে, এরকম হবেই, ওরা একটা পুলিশ কেসে জড়িয়ে যায়। যাই হোক, ওরা তারপর ফেরত চলে আসে। ফেরত এসে ওই সেই তার অফিসে যোগাযোগ করে, বাড়িতে জানায়, সমস্ত জায়গায়। কিন্তু যিনি ঘটনাটা বলেছেন তিনি এটাই বলেছেন যে টিল ডেট, এই যে 3-4 বছর আগের ঘটনা, এখনও কিন্তু সেই রাজু কোনো খোঁজ পুলিশ করতে পারেনি। গাড়িটিকে পাওয়া গেছে সম্পূর্ণ আরেকটা আলাদা একটা স্টেটে, একটা জঙ্গলের ভেতরে। কিন্তু সেখানে এই গাড়িটা মানে কোন দিন এসে পৌঁছেছে বা কী ব্যাপার, পুরোটাই ধোঁয়াশা। ও গাড়ির মধ্যে কোনো মানে প্রতিবারের মতো এবারেও কোনো অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নেই। গাড়িটার কিচ্ছু হয় না, যত বড় অ্যাক্সিডেন্টই হোক, যেখান থেকেই পড়ে যাক, যেখান থেকেই হোক, গাড়িটা একদম নিখুঁত থাকে, গাড়িটার কোনো প্রবলেম হয় না। কিন্তু সেখানেও কোনো বডি পাওয়া যায়নি। আগে কিন্তু 2বার দুজনের মৃত্যু হয়েছিল, এবং পুলিশের ধারণা, পুলিশ ওদেরকে জানায় যে আপনারা গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, তাই কিন্তু আপনারা বেঁচে গেছেন। আর আপনাদের যেটা মনে হয়েছে হয়তো সেটাই ঠিক, যে ওই যে ও আসলে আরেকটা বড় একটা ডায়লগ আমি মিস করে গেছি। যখন ওকে জিজ্ঞাসা করেছিল, আরে তুই আয়, নেমে দাঁড়া, এখানে দাঁড়া, আমরা দাঁড়িয়ে গেছি, নিচে এসছি, আয় একটু হাত পাটা ছাড়িয়ে নে, তুই তো অনেকক্ষণ ধরে ড্রাইভ করছিস। তখন ও বলে, লাস্ট কথাটা বলেছিল, আমার গাড়ি আমি কিন্তু ছাড়বো না। এই কথাটা কিন্তু বলেছিল, আমার গাড়ি আমি এতদিন বাদে চালাচ্ছি, আমি ছাড়বো না, এই কথাটা বলেছিল। তখন বলেছিল হতেই পারে যে পুলিশের মধ্যেও তো অনেকে এই ভৌতিক বা আধিভৌতিক ঘটনাগুলো তো বিশ্বাস করে। তখন তাদের মধ্যে একজন বলেছিল যে হয়তো হতেই পারে যে ও তখন পুরোপুরি মৃত, ও পজেসড হয়ে গেছিল। আর কিন্তু টিল ডেট কিন্তু সেই রাজুকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অবশ্যই আমি নামটা অন্য বলছি, কারণ রাজু নামটার একটা অবশ্যই তার নাম নয়, এটা যেহেতু পুলিশ কেসের ব্যাপার। এই 3-4 বছরে কিন্তু তার কোনো খোঁজ কোথাও পাওয়া যায়নি। গাড়িটিকে পাওয়া গেছে একদম আলাদা, সেটা সম্ভবত এমপিতে পাওয়া গেছে। কেমন লাগলো তোমাদের জানিও। আচ্ছা, কটা বাজে? আচ্ছা, আর একটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, ঠিকই। মা, কটা বাজে জিজ্ঞাসা করবো না শুনলাম না? কটা বাজে তো বলতেই হবে, কত রাত্রি অবধি চলবে এটা? হ্যাঁ, ঠিকই তাই। ঠিক আছে সুলগ্না, আমাকে জানিও, আমি পরে নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা, এবার এর পরের যে ঘটনাটা, এটাও একটু অদ্ভুত ঘটনা লেগেছে আমার। কত কিছু ঘটে না, আমরা জানতেই পারি না যে কত কিছু হয়। বাস্তবে তো তার মানে যার সাথে হয় সে জানতে পারে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম যেন ঘটনার ধারে পাশে না ঘটে, বাপরে রক্ষা করো। সেটা হচ্ছে, এটা মহারাষ্ট্রের একটি ঘটনা, ঠিক আছে? যিনি জানিয়েছেন তিনি মহারাষ্ট্র থেকেই এই ঘটনাটা তিনি তার বন্ধুর কাছ থেকে শুনেছেন আর কি। যাই হোক, তো কিছু কোম্পানি আছে না,
ধরো জামা কাপড়ের বিক্রি করে তাদের কিন্তু অনলাইনেও এখন তো সব কিছুই বেশ কিছুটা অনলাইনে বিক্রিবাট্টা হয়। একটি ছেলে চাকরি পেল, সে তার হচ্ছে প্যাকেজিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। বিশেষ করে অনলাইনে যে জিনিসগুলো বেরোচ্ছে সেগুলো ওদের ওখানে আসে এবং সেটা ওরা প্যাকেজিং করে এবং সেই জায়গাটা মানে স্টিকার ফিকার এইরকম ওদের অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। আর জামা কাপড়ের ব্যাপার সেহেতু মানে ভীষণভাবে ডিটেলটা পুরো ডিটেলসে দেখে নিতে হয়, কি সাইজ, হেন তেন, পুরুষ না মহিলা, বাচ্চা না বড়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখার থাকে। তো ওরা যে অফিসটাতে চাকরি করে, যে ছেলেটি যে অফিসটাতে চাকরি করে, সেখানে ওরা 4 জন চাকরি করে, ঠিক আছে। এবার যে বিল্ডিংটার মধ্যে ওদের অফিসটা, সেটা হচ্ছে একটা ধরে না একটা ফ্ল্যাট মতো, ঠিক আছে। সেখানে ওদের কাছে জিনিসগুলো আসে, ওরা জিনিসগুলো মিলিয়ে তারপর সেখানে ওরা ওরকম প্যাকেজিংয়ের কাজটা করে, তারপরে আবার লোক আসে, তারা এসে নিয়ে চলে যায়। এইটাই হচ্ছে ওদের মেন কাজ এবং সেটা কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা রেখে করতে হয়, দায়িত্ব নিয়ে করতে হয়। কারণ ভুল অ্যাড্রেসে ভুল জায়গায় যদি সেই ইধার কামাল উধার হলে তো চাকরিটা চলে যাবে ওদের, এরকম বলা আছে। যাই হোক, তো খুবই মাথা ঠান্ডা করে কাজ করে ওরা। 2 ছেলে আর 2 মেয়ে ওখানে ওই অফিসটাতে কাজ করে। তা ও যখন গেল আর কি, ছেলেটার অর্থনৈতিক দিক দিয়েও খুবই খারাপ অবস্থা। আর এই সমস্ত চাকরিতে তো খুব বেশি মাইনে থাকে না। তো ছেলেটার একা যেহেতু থাকতে হতো, ও অর্ধেক দিন ও নিজের জন্য কিছু রান্না করতে পারতো না, বাইরে থেকে সেই ওখানকার লোকাল যা খাওয়ার সেগুলো ও কিনে খেত। এরকম ও গেছে, কলকাতা থেকেই গেছে, বাঙালি। এবার ওখানে ওদের অফিসের একটি মেয়ে, 2 জন বললাম তো, 2 জন মেয়ে ছিল, বাকিরা কিন্তু ওর তুলনায় সিনিয়র বলতে কাজে আর কি, অভিজ্ঞতায়। এবার ওই বাকিরা ওকে খুব হেল্প করতো, জিনিসটা বুঝিয়ে দিত, ভালোভাবে বুঝতো। আর ওর বেশিরভাগ কাজটা প্যাকেজিংয়ের সাথে সাথে ওর ওই হিসাব রাখতে হতো, কম্পিউটারে যা যা কাজ ও সেগুলো করতো। আর ওর এক কলিগ ছিল, তার নাম হচ্ছে সঙ্গীতা কিন্তু ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরেই থাকতো। এই ছেলেটি করতো একটা একটি পুরনো বাইক পেয়ে গেছিলো আর কি, কম ভাড়ায়। ও যেখানে থাকতো তাদেরই কেউ ওকে ওটা সুযোগটা দিয়েছিল, যেটাতে করে ওর নালে তো ও দেখলো যাতায়াতে ওর যে পরিমাণ টাকা লাগবে তার তুলনায় এই বাইকের খরচাটা ওর কম। তাতে ও কী করতো, ওই মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে আসতো। হ্যাঁ, তার ওখানে তো বলে খোলা আর কি, মানে যে বাড়িটাতে থাকতো আর কি, সেখানে। তো সেখানে যখন মেয়েটার সঙ্গে, কিন্তু মেয়েটার বাড়িতে কোনো দিন যায়নি, দূর থেকে দেখিয়ে দিয়েছে যে ওইটা আমাদের, ওই বাড়িটা আমাদের, ঠিক আছে। এদের মধ্যে যে খুব একটা অন্য ধরনের সম্পর্ক তা কিন্তু না, কলিগ হিসেবে ওরা খুব সুন্দর, ওদের ভালো সম্পর্ক। মেয়েটা ওকে মাঝে মাঝেই ভালো ভালো জিনিস এনে খাওয়ায়। আর উল্টো দিকে একটি চায়ের দোকান ছিল, ওরা সকালবেলায় এসেই চায়ের অর্ডার করতো, 4 কাপ চা আসতো, চা ওরা খেত। তারপরে আবার হয়তো দুপুরবেলা ওরা ওই দোকানেই কিছু একটা বলে দিত যে এটা খাবো ওটা খাবো, এরকম যতটা সম্ভব যে যার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতো। ও খুব একটা তো নিজে বাড়িতে বানানোর সময় পেতো না, বা নিজে ছেলেটা খুব একটা কিছু পারতোও না। ও যা ওইরকম হয়তো পাউরুটি, হেন তেন ওই ধরনের শুকনো খাবারগুলোই ও চেষ্টা করতো খেতে। কিন্তু ও আনলে ওকেও 4 জনের জন্যই আনতে হতো, কারণ ওরা ওকে দেয়। আর বিশেষ করে এই মেয়েটি তো ওকে প্রচুর খাওয়াতো, বলতো না না ঠিক আছে কোনো ব্যাপার না, তুই আস্তে আস্তে শিখে নিবি, আর রান্নাবান্না একটু শিখে নে, ইত্যাদি ইত্যাদি, বেশ সুন্দর গাইড করতো। তো একদিন ও সেদিনকে ওই মেয়েটার সাথে ও একটু বেরিয়ে মানে সেদিনকে কাজটা ওদের খুব কম, ওদের কাজটা হয়ে গেছে। বাইরে বেরিয়ে ওই চায়ের দোকানে গিয়ে ওরা দুজনে দাঁড়িয়ে চা নিয়েছে, বলেছে 2টো চা দিন বলে। ও চাটা খাচ্ছে, কথা বলছে এর সঙ্গে। দেখছে যে লোকটা আর কি চায়ের দোকানে তখন বেশি কেউ ছিল না, ওই একটা লোকই ছিল আর কি, যে
চালা যা বলতে যাকে আমরা বোঝাই, সে সে না ওর দিকে একদম একদৃষ্টে ওর দিকে তাকিয়ে রয়েছে। তখন ও বুঝতে পেরেছে ও কিছু বলতে চায়। তখন ও কাপটা নামিয়ে ও বলছে, কি কিছু বলবেন, কিছু বলবেন, ওকে জিজ্ঞাসা করেছে। ও ওখানকার স্থানীয় ভাষা একটু একটু বলতে পারে, শিখে নিয়েছে। তখন ও বলছে যে আপনি কার সঙ্গে কথা বলছেন আর আপনি 2 কাপ চা নিয়েছেন কেন? মানে এই যে আমার বান্ধবী, আমি আর ও 2 কাপ চা খাচ্ছি। বলছে কোথায়, আপনার বান্ধবী কোথায়? তখন ও ঘুরে দাঁড়িয়েছে, এই যে আমার বান্ধবী। ও তা ফিরে দেখছে না মেয়েটা তো নেই, সঙ্গীতা তো নেই। ও তখন চারপাশে খোঁজ করছে, ও মা এ কি, সঙ্গীতা গেল কোথায়? আরে যা, ও ও কখন চলে গেল? তখন বলছে আপনি না কিছু মনে করবেন না, আমার দোকান থেকেই তো আপনার ওখানে চাটা যায়, সকালবেলা যায় আর একবার বোধহয় বিকেলবেলা ওরা খায়। বলছে আপনারা 4 কাপ চা নেন, কিন্তু আপনাদের অফিসে আমার যে ছেলেটি গিয়ে, যে বাচ্চা ছেলেটি চা গিয়ে দিয়ে আসে, সে প্রত্যেক দিন এসে বলে যে ওই ভেতরটা তো পুরো মানে একটা কি বলবো, একটা মানে 1 রুম ফ্ল্যাটের মতো পুরোটাই ফাঁকা, আর একটা সাইডে বোধহয় একটা ছোট কিচেন আছে, যদি ওরা কিছু করে, মানে বাড়িটাই ওরকম টাইপের আর কি, মানে ফ্ল্যাটটাই ওরকম টাইপের, পুরোটাই ফাঁকা, আর একটা ওয়াশরুম আছে। বললো সবটাই তো দেখা যায়। ও আপনারা 4 কাপ চা নিয়ে মানে চারদিকে আপনারা রাখেন, রেখে আপনারা খান, ও কিন্তু চতুর্থ ব্যক্তিকে আজ অব্দি কোনোদিন দেখতে পাইনি। ছেলেটার না পুরো মাথায় হাত, কি বলছেন আপনি, আপনি কি বলছেন? আমি তো এই বান্ধবীকে নিয়ে তো আমি তো আমরা 4 জন একসঙ্গে বসে খাই, ইয়ে করে, কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে হ্যাঁ বিশ্বাস করুন, ওই ছেলেটি এসে আমার কাছে রোজই বলে যে এই একজন মহিলা এবং 2 জন পুরুষ আর কি, তারা প্রত্যেকদিন 4টে চা নেয়, 4টে চা 4 কোণায় রাখে, কিন্তু আরেকটা কোণায় যে রাখে তাকে তো আমি দেখতে পাই না, ওখানে তো কেউ থাকে না। ওর তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। বলছে এটা কি হলো, ব্যাপারটা কিছুই আমি বুঝতে পারছি না। ও তখন তাড়াতাড়ি করে অফিসে ঢোকে। অফিসে এসে বলছে সঙ্গীতা এসছে? বলছে না তো, কেন রে? বলছে ও আমি দেখ না চা খাচ্ছিলাম, তো ও যেই মানে আমি ও চা খেতে খেতে হঠাৎ ফিরে দেখলাম ও নেই। ও কিন্তু কথাটা ভাঙেনি ওখানে। বলছে দেখলাম আমি নেই। কি হলো রে, কী ব্যাপারটা হলো? বলো কী জানি, ও তো ব্যাগটাও দেখছি নেই, ব্যাগটাও নেই। আচ্ছা আমরা কাজ সেরে এবার বেরোবো, ঠিক আছে? তখন বলছে দাঁড়া আমি একটু আসছি, বলে ও না নিচে চলে গেছে। ওখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছে বাড়িটার, সব জায়গায় তো সিসিটিভি লাগানো। তখন বলছে আমি একটা ইনফরমেশান নেওয়ার জন্য এসেছি। খুব গম্ভীর গলায় গিয়ে বলেছে আমাদের কিছু জিনিসের হিসাবের গরমিল হচ্ছে। কেউ কি এসছিল কোনো কালকে রাত্রে বা কালকে বিকেলে, বা কেউ কি আমাদের অফিসে কেউ এসছিল? তখন তারা সিকিউরিটির লোকজন বলছে না, যে আসবে তাকেই তো এখানে সই করে ঢুকতে হবে, একটাই এন্ট্রান্স, আমরা তো এখানেই সারাদিন বসে থাকি, কি বলছেন আপনি, কে আসবে? তখন বলছে যে আচ্ছা আপনাদের সিসিটিভি ফুটেজটা একটু দেখান তো। একেবারে আমি বেরিয়ে যাচ্ছি তার সেখান থেকে দেখাবেন, কারণ ও তো মেয়েটাকে নিয়ে বেরোয়। ও দেখতে চাইছিল যে সিসিটিভিতে ওই ফুটেজটাতে ও দেখতে চাইছিল যে ওর সঙ্গে তো মেয়েটা, ও বাইকে উঠে বসে, তারপর মেয়েটা ওঠে, তারপরে তো ও যায়, তাহলে মেয়েটাকে তো নিশ্চয়ই দেখতে পাবে। তখন সেদিনকেরটাও দেখতে চায়নি, আগের দিনেরটা দেখতে চেয়েছে, যে কালকেরটা আমাকে দেখান। ও দেখলো যে ও বাইকে করে আসলো, বাইকে করে এসে বসো, ও যেন পেছন ফিরে এরকম ঘাড় ঘুরিয়ে যেন বলছে আর কি যে বস টোস এরকম। তারপরে যেন মনে হলো গাড়িটা একটু দাবলো, একটুখানি ইয়ে হলো, দিয়ে ও তারপরেও বেরিয়ে চলে গেল, কিন্তু ও কাউকেই দেখতে পেলো না। ওর তো সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ডভাবে ওর শরীর অস্থির করতে শুরু করেছে। ও এসে বন্ধুদেরকে সমস্তটা বলেছে। বলছে কী বলছিস তুই, তুই এগুলো কী বলছিস রে? ওর আরেকটা জিনিস ওরা খেয়াল করেছিল, সঙ্গীতার কিন্তু কোনো ফোন ইউজ করে না, এবং ওদের যেখানে যেখানে যাওয়ার কথা থাকে আর কি, ওরা হয়তো কোনো কী বলবো, কোনো ফেস্টিভ্যাল বা কিছু ওই মাঝখানে যদি পড়েছিল, ওদের একটা কি একটা ফেস্টিভ্যাল পড়েছিল, সঙ্গীতা ওদের সঙ্গে বেরোতেও চায়নি, বা কারোর বাড়িতেও যেতে পছন্দ করতো না, নিজের বাড়িতেও কখনো নিয়ে যেত না। ও সেই সমস্ত দিক দিয়ে ওর নিজের ব্যক্তিগত কথার ব্যাপারে ওর যেন একটা ভয়ঙ্কর আড়াল আর কি,
ব্যাপারটা, কিন্তু সে তো রোজ এসে ওদের সঙ্গে কাজ করছে, ওদের তিনজনের মাথা পুরো গুলিয়ে গেছে। তার চ ও তো দেখিয়েছিল যে ওদের খোলা কোনটা, তো আমরা একটু গিয়ে দেখে আসি। তখন ওরা সেখানে যায়, গিয়ে ওরা জানতে পারে যে এই যে সঙ্গীতা কিন্তু ওদের তিনজনের মধ্যে চারজনের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিল। ওই অফিসে ওরা বাকি তিনজনই যে ঢুকেছে তারাও কিন্তু মাস 2-3 মধ্যেই সবাই চাকরি পেয়েছে, এবং ওরা কিন্তু শুরু থেকে এসেই কিন্তু সঙ্গীতাকে দেখতে পাচ্ছে। কিন্তু সঙ্গীতা মাস 3-4 আগেই মারা গেছে, এবং তার মারা গেছে কিন্তু ওর মা বলে, যেটা অদ্ভুত ঘটনা কি জানো, যে ওর মা আর মেয়ের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ মানে বা এখনও আছে, সেখানে কিন্তু ও স্যালারিটা ঢোকে। তো এর তো কোনো ব্যাখ্যা নেই। এবং ভদ্রমহিলার যেহেতু স্যালারিটা ঢোকে, সে ভাবে যে হয়তো কেউ আমাকে দয়া করছে। তিনি কিন্তু আর ব্যাপারটা নিয়ে ঘাঁটাতে চাননি, কারণ তার যে চাকরিরতা মেয়ে সে মারা গেছে, কি ভয়ঙ্কর বিপদের মধ্যে তিনি পড়েছেন। তার একটি ছোট ছেলে আছে, সে হচ্ছে পড়াশোনা করে। এবার মানে সব কিছু মিলিয়ে ওনার কাছে টাকাটা ভীষণই জরুরি ছিল। কিন্তু এই বাকি তিনজন পুরো মানে বেরিয়ে এসে ভাবছে আমরা কি দেখছি, আমরা এই যে দিনের পর দিন এই জিনিসটা যে আমাদের সঙ্গে ঘটলো, এটার মানেটা কি হতে পারে, এর তো কোনো ব্যাখ্যা নেই। তারপরে যখন ওরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, তখন বলছে আমাদের কাছে ও মারা গেছে এরকম কোনো খবরই তো নেই, আমাদেরকে তো কেউ জানায়নি, আমরা তো জানিই না যে ও মারা গেছে বা কিছু, আমাদেরকে কেউ জানায়নি। ওর পরিবার থেকে আমাদের কাছে এসে তো কেউ কিছু বলেনি, যেরকম চলছিল সেরকমই চলছে। তার আগে যারা বেরিয়ে গেছে, ও তো একা সবসময়, তো ওখানে যখন প্যাকেজিংয়ের কাজ হয় সেটা তো একা কারোর পক্ষে সম্ভব না, বলে আগে যারা ছিল তারা তো আস্তে আস্তে চলে যায়, এবং সেখানে নতুন ছেলে মেয়েদেরকে আমরা নিয়েছি, বা তারা চলে যায়, তারা চাকরি ছেড়ে দেয়, বা তারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টে গেছে, সেই নিয়ে মানে এগুলো ঠিক জানা যায়নি যে তারা কি দেখেছে বা কিছু। ওনাদের কাছে এটার কোনো খবরই ছিল না যে মেয়েটি জীবিতই নয়। তার পরের দিন থেকে কিন্তু সে আর আসেনি। তো এই মানে একজন যদি ভুল দেখে তো হতে পারে সেটা, ওরা তিনজন দিনের পর দিন তারা কিন্তু এই অদ্ভুত একটি মেয়ের সাহচর্য তারা পেয়েছে। তাহলে কি ওই যে মেয়েটি, তার জায়গায় অন্য কেউ এসে কাজটা করে দিত? এর কোনো ব্যাখ্যা ওরা কিন্তু পায়নি। আর তার চেয়েও যেটা বাজে ওদের ব্যাপার হয়েছে, যে ওরা কিন্তু ওই বাড়িতে গিয়ে মেয়েটির কোনো ফটো পায়নি, যেটা ওদের কাছে খুব আশ্চর্য লেগেছে। যে তাহলে মানে পুরো ব্যাপারটাই ওদের কাছে মানে খুব অদ্ভুত লেগেছে আর কি, ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত লেগেছে। কিন্তু তার মা জানিয়েছে যে হ্যাঁ 3 মাস আগে তো আমার মেয়ে মারা গেছে, আপনি অফিসকে জানানি বলে আমি তো চিনি না যে কোন অফিসেও চাকরি করে বা কিছু। তার মা সেরকমভাবে হয়তো শিক্ষিতা নন, বা তিনি প্রয়োজন মনে করেননি যে আমি আবার যাব বা ওই কোম্পানিকে জানাবো, বা তার দিক থেকে কিছুই হয়নি। আর যেহেতু তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেহেতু টাকাটা এসে যাওয়াতে তো তিনি তো বেঁচে গেছেন, সেই জন্য সেটা নিয়ে তিনি কাউকে চ্যালেঞ্জও করেননি যে কোথা থেকে টাকাটা আসছে, কেন আসছে, বা উনি নিয়ে গেছেন টাকাটা। এটাও কিন্তু একটা খুব অদ্ভুত লেগেছে আমার ঘটনাটা। বাবা 11:15 বাজে, তাহলে এটাই থাক, লাস্ট ঘটনা এটাই থাক। আছে আমার কাছে আরও কিছু ঘটনা আছে, ঠিক আছে এ পর্যন্তই থাক তাহলে। প্রায় 2 ঘন্টা হতে চললো, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আসি তাহলে, আবার পরে দেখা হবে। ওরে বাবারে আর পারছি না, অনেকগুলো গল্প বলেছি আজকে। সবার কেমন লাগলো কে জানে, আমার তো এখানে এখনও অবধি কিছুই আসছে না।
ঠিক আছে, তাহলে এই অবধিই থাক, আবার পরে দেখা হবে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ এত বলতে গেলে মাঝরাত অবধি আমার সঙ্গে থাকার জন্যে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, টাটা।